সম্মানিত দর্শক মণ্ডলী এবং বিয়ার আজকে আমাদের এই আয়োজনে যারা সঙ্গে আছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আমাদের কিছু উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এবং সঙ্গে আছেন আমাদের আজকের আলোচক যিনি বিষয়বস্তু উপস্থাপন করবেন এবং বিয়ার কর্মকর্তাবৃন্দ। আমি মেহেদী হাসান কিংসুক, বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টার বিআর প্রোগ্রাম ডিরেক্টর। আপনাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা জানেন যেটা আমাদের নিয়মিত আয়োজন। আমরা বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টার তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে আমরা মূলত উদ্যোক্তাদের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, ব্যবসা করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ এবং সেই সঙ্গে অন্যান্য বিষয়গুলোর মেন্টরিং আমরা করে থাকি। তো আমরা আজকে এই অনুষ্ঠান আমরা আজকে যে আয়োজনটি করেছি সেটা মূলত অনলাইন জুম এবং সেই জুমটি লাইভ হচ্ছে বিআর ফেসবুকের মাধ্যমে। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি ওয়ার্ক অ্যাট হোম। আমাদের উদ্যোক্তারা কিভাবে বাসা থেকে কাজ করতে পারে এবং সেই সঙ্গে আমাদের উদ্যোক্তাদের যেসব কর্মীরা আছে, যেসব যারা শোরুমে কিংবা কারখানায় বা বিভিন্ন জায়গায় পরিশ্রম করছে, খাটছে এই করোনা পরিস্থিতিতে, তারা কিভাবে বাসা থেকে কাজ করতে পারে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই প্রোগ্রামটা আমরা র্যাপিড রেসপন্স এন্ড রিকভারি প্রোগ্রাম, যেটি গত 18 মে থেকে আমরা বাংলাদেশে শুরু করেছি ওয়াইবিআই ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল এর নেতৃত্বে এবং google.org এর সহযোগিতায়। আমি আবার বলছি যে ওয়াইবিআই এর নেতৃত্বে এবং google.org এর সহযোগিতায় র্যাপিড রেসপন্স এন্ড রিকভারি প্রোগ্রাম আমরা করোনাকালীন সময়ে উদ্যোক্তাদের জন্য, উদ্যোক্তাদের সহায়তার জন্য, উদ্যোক্তাদের ডিজিটাল ইনফরমেশনের জন্য, ডিজিটালি দক্ষ করে তোলার জন্য এবং আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন তথ্য পরামর্শ দেওয়ার জন্য এই আয়োজনটি করেছে অনলাইনের মাধ্যমে, যাতে উদ্যোক্তারা নিজেদেরকে এই করোনা পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে এবং করোনা মোকাবেলা করে তাদের উদ্যোগটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। যারা লাইভ অনুষ্ঠানটি দেখছেন বিআর ফেসবুকের মাধ্যমে, যারা দেখছেন তাদেরকে অনুরোধ, যদি আপনাদের আমাদের প্রতি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে, আমাদের চ্যাট বক্স আছে সেখানে আপনারা লিখে জানাতে পারেন। তো আমরা একটু এই অনুষ্ঠানের শুরুতেই আমরা আজকে যে আমরা আলোচনাটা নিয়ে আসছি সেই আলোচনাটা যিনি উপস্থাপন করবেন আমিনুল ইসলাম, সিও সায়েন্স হেল্পলাইনের সিও, আমি তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমিনুল, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা আলোচনা একটু পরে করব। ধন্যবাদ ভাই আমন্ত্রণ জানানোর জন্য। জি জি, ধন্যবাদ আমিনুল। তো আমি মাজিদুর রহমানের কাছে চলে যাব, আমাদের অ্যাডমিন এন্ড এইচআর অফিসার। আপনি যদি একটু কারা কারা এখানে আমাদের সঙ্গে আজকে জুমে যুক্ত হয়েছে তাদের সঙ্গে যদি একটু আমাদেরকে পরিচয় করিয়ে দেন। ধন্যবাদ মেহেদী হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এই প্রোগ্রামে এখন পরিচিতি পর্বের মাধ্যমে আমরা আসলে এই মূল প্রোগ্রামের মাধ্যমে জয়েন করব। আজকের এই প্রোগ্রামের বিষয় হচ্ছে ঘরে বসে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আমাদের আজকে। এখন আমি অনুরোধ করছি সুজিত সাহা, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। সঞ্জিত শাহ, সঞ্জিত শাহ আমাদের কি শোনা যাচ্ছে? জি, আপনারা একে একে আপনাদের প্রশ্ন আপনার আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? তাহলে আপনাদের পরিচয়গুলো একটু দেন। আমি হ্যালো, শোনা যাচ্ছে? আমি মোহাম্মদ ফরিদউদ্দিন। হ্যাঁ, আমি মোহাম্মদ ফরিদউদ্দিন। আমি এডুকেশন বিজনেসের সাথে জড়িত। আমার একটা কিন্ডারগার্টেন স্কুল আর একটা কোচিং আছে। আপনি কোথা থেকে বলছেন ভাই? আমি নূরজাহান রোড, W5 নূরজাহান রোড, মোহাম্মদপুর। জি ফরিদ ভাই, ধন্যবাদ। জি জি, আর কেউ? আচ্ছা, আমি উম্মে সালমা তানিয়া, আমি বলছি মিরপুর থেকে, মিরপুর 1 থেকে। ধন্যবাদ তানিয়া আপা। জি
আমরা একটু এক একজনের পর পর এক একজন আপনাদের পরিচিতিতে দিয়ে দেবেন প্লিজ। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি বলেন ভাই, আমরা শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ, আমি সঞ্জিত সাহা, আমার বাড়ি খুলনা, হুম। চালনা পৌরসভা। আমি একজন কোকারিজ ব্যবসায়ী। ধন্যবাদ। আমার তো অনেক দূর থেকে যুক্ত হয়েছেন সঞ্জিত দা, অসংখ্য ধন্যবাদ। জি, এরপর? শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। জি জি, আমি নাসরিন আক্তার বানু। আমি মিরপুর 1 থেকে বলছি। আমার প্রতিষ্ঠান আছে শশী বিউটি কনসেপ্ট, এবং আমার একটা অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন করা আছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। অর্গানাইজেশনটা কি অর্গানাইজেশন? এটা হচ্ছে শশী যুব মহিলা উন্নয়ন সংস্থা। এবং শশী যুব মহিলা কতদিন আগে রেজিস্ট্রেশন করা? এটা হচ্ছে আমার 18 সালে। জি, ধন্যবাদ আপা। জি জি। তারপর কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি শুনেছি, এখন আপনার পরিচয়টা দেন, নামটা বলেন এবং আপনি কোত্থেকে বলছেন সেটা বলেন। হ্যালো আপা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আপনার নামটা বলেন, আপনার সালামটা আমরা পেয়েছি। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলেন এবার। আমার নাম রাহিমা খাতুন রুহি। আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। আমি পোশাক নিয়ে কাজ করি। রুহি আপা, চুয়াডাঙ্গা কোথায়? জি, ধন্যবাদ। চুয়াডাঙ্গা আলমনগর। জি, ধন্যবাদ। জি, তারপর আর কি আছেন বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি লুবান মিহিদা বলছিলাম। জি। আমি মিরপুর 14 থাকি। জি। আমার একটা ছোটখাটো আর কি দোকান আছে, শোরুম বলা চলে, পিরান ঘর নামে। পিরানঘর। জি, আমি হচ্ছে তাঁতের লুঙ্গি, গামছা, আমার বাড়ি সিরাজগঞ্জ, তো তাঁতের লুঙ্গি, গামছা আর হচ্ছে তাঁতের শাড়ি আর বেবিদের কিছু আইটেম নিয়ে কাজ করছি। চমৎকার, ধন্যবাদ আপা যুক্ত হওয়ার জন্য। যে আর কে আছেন? রুহি আপা বলেছেন ইশরাত জাহান আছেন মনে হয় আমাদের সঙ্গে। জি, আপনি একটু বলবেন আপনার পরিচয়টা। ইশরাত জাহান আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নুরনাহার বলতেছি। জি, নুরনাহার আপা। তাজমহল রোড থেকে আমার একটা ছোট কোচিং সেন্টার আছে। কি কোচিং সেন্টার? ছোট একটা কোচিং সেন্টার আছে আমার এখানে। হচ্ছে কোচিং সেন্টারের নামটা কি ছোট নাকি একটা নাম আছে? হ্যাঁ, নাম আছে। এটা হচ্ছে আপনার নিউ লার্নিং কোচিং সেন্টার। থ্যাংক ইউ। নিউ লার্নিং কোচিং। ধন্যবাদ আপা। জি, তারপর আর কে আছেন? নাসরিন আক্তার বানু আপা, আপনি পরিচয় দিয়েছেন? আমি পরিচয় দিয়েছি। ওকে, ধন্যবাদ। তারপরে দেখতে পাচ্ছি এবিসি নামে একজন আছে, তার নামটা এখানে দেখতে পাচ্ছি না, রিনেম করেনি। আপনার নামটা বলবেন। এবিসি জান্নাত সুলতানা বলেছেন। জান্নাত সুলতানা আপা আমাদের পরিচয় দিয়েছেন। জান্নাত সুলতানা আপা, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তাহলে জান্নাত আপা, জি, কেমন আছেন? জি, হ্যাঁ, জি, আপনার পরিচয়টা একটু দেন, অন্যরা একটু জানুক আপনাকে। আপনার কোথাও লাইনের সমস্যা হচ্ছে, কোথাও আমরা শুনতে পাচ্ছি না, খুব কম শুনতে পাচ্ছি। ক্লিয়ার না সাউন্ডটা? এবার ঠিক আছে। হ্যাঁ, না মনে হয়। ওকে, নূর নাহার আপা পরিচয় দিয়েছেন, রুহি আপা পরিচয় দিয়েছেন, সঞ্জিত দা দিয়েছেন, রুহি আপা দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। জান্নাত আপাকে ধন্যবাদ। ইসরাত আপা পরিচয় দিয়েছেন আপনি? ইসরাত আপা? জি না। তাহলে আপনার পরিচয়টা একটু নেই। জি, আমি ইসরাত জাহান চৌধুরী। আমি পাট পণ্য নিয়ে কাজ করছি। আমার কোম্পানির নাম হচ্ছে তুলিকা। আমার ছোট একটা ফ্যাক্টরি আছে। জি, আপনার বাসা উত্তরায়, তাই তো? উত্তরাতে। জি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। আপনি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে। জি, ওকে, এবার আমরা একটু যাইবো সজল। জি, সজল মল্লিক। আমি সজল মল্লিক। আমি
বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্প সেন্টার বিয়াতে প্রোগ্রাম অফিসার হিসেবে সিরাজদি খানে আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সজল, আমাদের এই প্রোগ্রামের একজন অর্গানাইজার। তারপর আমাদের কাছে আসসালামু আলাইকুম। সাহাল আছেন। ওকে, মাজিদুর রহমান। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজিদুর রহমান রানা, বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্প সেন্টার বিয়াতে আছি এডমিন এবং এইচআর অফিসার হিসেবে। এবং আমাদের এই প্রোগ্রামটা সার্থক করার জন্য রানা এবং সজল কাজ করে যাচ্ছে। রানা ওনার সকলকে অনেকে ফোন দিয়েছে, তো ধন্যবাদ। এবার আমরা একটু যাই। আমাদের আজকে যিনি এই প্রকল্পটা প্রবন্ধ উপস্থাপন করবেন বা বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করবেন, তার সঙ্গে একটু পরিচয়, তিনি তার নিজের পরিচয়টা একটু দিক। আমাদের খুব কাছের উদ্যোক্তা নিয়ে কাজ করছেন আমিনুল। জি, আমিনুল ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম শাহিন। আমার একটি কনসালটেন্সি ফার্ম আছে শাহিন হেল্পলাইন নামে। আমরা মূলত উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের লিগ্যাল ডকুমেন্টেশন, ট্রেনিং এবং অন্যান্য শুরু করতে যে ধরনের সহযোগিতাগুলো লাগে, মেন্টরিং, এই ধরনের সহযোগিতাগুলো দিয়ে থাকি। আমি বিআর একজন লিস্টেড মেন্টর এবং প্রায় 2-3 বছর ধরে বিআর সাথে আছি, কাজ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমিনুল। আজকে মূলত আমিনুলেরই কথা শুনবো আমরা। তো তার কথা শোনার পর আমরা একটু পরেই তার কাছে চলে যাব। তিনি কিছু কথা বলবেন এবং এই কথাগুলো খুব মজার এবং মজার কিন্তু কাজের। কারণ আমরা জানি যে এই যে 2019-এর 25 মার্চ থেকে আমরা করোনা কালীন সময়ে প্রায় ঘরে বন্ধ হয়ে আছি। আমরা ইচ্ছে করলেও বের হতে পারছি না, বা বের হলেও অনেক রেস্ট্রিকশনের মধ্যে বের হচ্ছে। তো সেটা আমাদেরকে পালন করেই যেতে হবে, কারণ করোনার সম্বন্ধে, করোনার ভয়াবহতা এর সম্বন্ধে আমরা সবাই ইতিমধ্যে জেনে আছি। তো এই জন্যই মূলত বিয়া যেহেতু উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে, আমি আমিনুলের কাছে যাওয়ার আগে আমি আর 2 থেকে 3 মিনিট সময় চেয়ে নেব। এবং এই প্রোগ্রামটা আমরা আজকে এখন 8টা প্রায় আমরা 9টার মধ্যে আমরা আশা করি এটা সমাপ্ত করব। কারণ এই প্রোগ্রাম শুধুমাত্র যারা জুমে যুক্ত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যেমন চুয়াডাঙ্গা থেকে, মিরপুর থেকে, সিরাজগঞ্জ থেকে, অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ যে তারা জুমের মাধ্যমে যুক্ত হয়েছেন। মোহাম্মদপুর আছে, মিরপুর, সবখানে যুক্ত হয়েছেন। তো এটা আমরা একটু আলোচনা করবো। আসলে আমরা যখন কাজগুলো করছি বাসা থেকে, কি ধরনের কাজ করা উচিত, কোন কোন বিষয়গুলো কনসিডার করা উচিত। তো তার আগে আমি খুব সংক্ষেপে একটু বিয়া সম্বন্ধে বলবো। যারা অনেক নতুন আসছেন এবং আপনারা অনলাইনের মাধ্যমে, গুগলের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন অনেকদিন ধরে, তারপর যুক্ত হচ্ছে। তো বিয়া মূলত বাংলাদেশ ইউথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্প সেন্টার, আমরা সংক্ষেপে নাম বলি বিয়া, BYEAS, বিয়া। তো এই বিয়া 2007 সালে প্রতিষ্ঠা হয় একটা স্লোগান নিয়ে, চাকরি প্রার্থী হবে চাকরিদাতা, উই টার্ন জব সিকার্স ইনটু জব ক্রিয়েটার্স। কারণ আমাদের দেশে অর্থনৈতিক প্রেক্ষাপটে যে সবাই যদি চাকরি খোঁজে, তাহলে চাকরি দেয়া কি সরকারের একার পক্ষে সম্ভব? কিংবা কতগুলো বড় বড় কোম্পানি আছে এই বাংলাদেশের, যদি চাকরিক্ষম কাজ করার উপযুক্ত মানুষ যদি ধরি প্রায় 6 কোটি, তাহলে কি সকলকে চাকরি দেওয়া সম্ভব? তো নিশ্চয়ই সম্ভব না, এক কথা উত্তর। সেই জন্য কি করা উচিত, যে আমাদের এখন যদি আমরা বলি যে আমাদের পরিসংখ্যান বলে প্রায় 38%, জনসংখ্যার মোট 38% হচ্ছে তরুণ। এই যে তরুণ জনসংখ্যা, যারা 18 থেকে 35, বিপুল জনসংখ্যা, এরা যদি উদ্যোগের দিকে যায়, যদি চাকরির ক্ষেত্র তৈরি করে, তাহলে আর আমরা যে বলি সোনার বাংলার সোনার ফুকশালা, আমরা ঠিক সেখানে পৌঁছতে পারবো। এবং সেই কাজ কিন্তু শুরু যে হয়নি তা না, শুরু হয়েছে। তো এই লক্ষ্যে 2007 সালে আমরাও চেয়েছিলাম যে বিয়া চাকরি প্রার্থী হবে চাকরিদাতা স্লোগান নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা মূলত 4টা পর্যায়ে কাজ করি। একটা হচ্ছে যাকে বলে আউটরিচ করা, যে নতুন নতুন উদ্যোক্তা খুঁজে বের করা, সে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আমাদের অনলাইনের মাধ্যমে এখন এই কার্যক্রমটা করছে। তো আপনারাও ইচ্ছা করলে যারা যুক্ত হয়েছেন, তাদের যদি কোনো উদ্যোক্তা বন্ধু, ভাই বোন বা পরিচিত কেউ থাকে, আপনারা আমাদেরকে জানাতে পারেন তাদের নাম নিয়ে। আমরা চেষ্টা করবো তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করে নেওয়ার জন্য। তো আমরা প্রথমে খুঁজে বের করি উদ্যোক্তা, তাদেরকে লিস্ট করে তারপর আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যেমন কিভাবে ব্যবসাটা করতে হয়, কিভাবে মূল্য সংযোজন করতে হয়, এই বিভিন্ন ধরনের বিষয়গুলো, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে একদম ব্যাংকেবল করা থেকে শুরু করে আপনি কিভাবে কি ব্যাংকের জন্য কি প্রয়োজন আপনার লোন পাওয়ার জন্য, এই সবগুলো বিষয়ে আমরা প্রশিক্ষণ করি। প্রশিক্ষণ দেওয়ার পরে যারা প্রশিক্ষণ পায় তাদেরকে আমরা মেন্টরদের সঙ্গে যুক্ত করে দিই। যেমন আমিনুল বলেছে যে আমাদের তরুণ উদ্যোক্তাদের মেন্টর একজন আমিনুল নিজেও উদ্যোক্তা নিয়ে কাজ করছেন। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি।
একসময় আমার সহকর্মীও ছিলাম আমরা। তো সেক্ষেত্রে এখন সে উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন। তো এই যে ওরা আমাদের মেন্টর, এনাদের মতো মানুষ আমাদের মেন্টর, যারা উদ্যোক্তাদেরকে নতুন নতুন পরামর্শ দেয়, ভালো ভালো পরামর্শ দেয় ব্যবসা, তাদের সঙ্গে আমরা তরুণ উদ্যোক্তাদেরকে যুক্ত করে দিই। আরেকটা হচ্ছে অ্যাক্সেস টু ফিনান্স এবং অ্যাক্সেস টু মার্কেট। আমরা ডিরেক্ট কাউকে কোনো টাকা ঋণ দেই না, তবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে আমরা তাদেরকে লিঙ্কেজ করে দেই। আমরা তবে এই ক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয় যে তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তাদেরকে লোন দেয়। এই 4টা মূল দাগে আমরা কাজ করছি এবং 2009 সাল থেকে আমরা ইউথ বিজনেস ইন্টারন্যাশনাল, লন্ডনের প্রিন্স চার্লসের পর একটা প্রতিষ্ঠান, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর প্রায় 52টা দেশ এই নেটওয়ার্কের সদস্য, এবং বাংলাদেশ থেকে বিয়া একমাত্র আমরা তাদের সদস্য, যার ফলে আমরা আমাদের প্রশিক্ষণ, মেন্টরিং, বিভিন্ন কিছু আমরা তাদের পাই। আমরা কিছুদিন আগে 2টো ব্যাচ প্রায় বাংলাদেশ প্রায় 100 জনের মতো বাংলাদেশ থেকে সর্বাধিক 25 জন অংশগ্রহণ করেছিল 2টো অনলাইনে ট্রেনিং এ। এটা হচ্ছে আমাদের কাজ, এবং আমরা এখন যে কাজটা করছি google.org এর সহযোগিতায় এবং ওয়াইবিএ এর নেতৃত্বে 1 বছর মেয়াদী একটি প্রকল্প, অনলাইন ভিত্তিক র্যাপিড রেসপন্স এন্ড রিকভারি প্রোগ্রাম। তো আমরা চাই আমাদের এই করোনাকে নির্মূল করতে, করোনাকে প্রতিহত করতে, এবং করোনা আমরা জানি যে আমাদের জীবনের সঙ্গে এখন যতক্ষণ পর্যন্ত এর প্রতিষেধক বা ঔষধ ভালো বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, এবং হয়তো ভবিষ্যতে এর সঙ্গে যুদ্ধ করে সতর্ক হয়ে চলতে হবে, অর্থাৎ চলতেই হবে, জীবনকে বাঁচাতে হবে। সেই জন্য উদ্যোক্তাদেরকে নিয়ে যদি কাজ করে, উদ্যোক্তাদের কি করা উচিত, ঘরে থেকে, ঘরে বসে এবং বাসায় থেকে কি করা উচিত সেটা নিয়ে আলোচনা। আমি আর কথা বাড়াবো না, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। যারা অনলাইনে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, তারা এই যে কোনো সম্পর্ক প্রশ্ন আপনারা করতে পারেন, আমাদের চ্যাটে আছে, প্রশ্ন করবেন, এবং আমাদের আজকে যিনি অতিথি আমিনুল ইসলাম, তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন লিখে। তো আমরা সরাসরি আমিনুলের কাছে চলে যাব। অনেকক্ষণ কথা বললাম, আমি এবার অনুরোধ জানাচ্ছি আমিনুল ইসলাম শাহিনকে, সিইও, শাহিন হেল্পলাইনের সিইও কে আজকের বিষয়টাকে আলোচনা করবার জন্য। ধন্যবাদ মেহেদী ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের প্রেজেন্টেশনে, এবং বিয়াকে সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, একদম সময় উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা আজকে আলোচনা করব যে বাসা থেকে আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করতে পারি, বা কেনই বা আসলে বাসা থেকে কাজ করাটা আমাদের জন্য জরুরি। আমরা কি অফিসে কেন যাব না, বা বাসা থেকে কেন কাজ করব, এই বিষয়টি ভালো মন্দ আমরা আমাদের আজকের এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে আছি আমি আমিনুল ইসলাম, ফাউন্ডার এন্ড সিইও শাহিন হেল্পলাইন। প্রথমেই আমরা একটু আলোচনা করতে চাই আসলে ওয়ার্ক ফ্রম হোম, বাসা থেকে যে আমরা কাজ করব, এটা সুবিধাটা কি, বা এটা করলে আমার কি লাভ হবে। এই জিনিসটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা নিজেরা ইন্সপায়ার হব, বা আমরা তখন আমরা বলতে পারবো যে এই কারণে আসলে আমরা বাসা থেকে কাজ করতে চাই, বা বাসা থেকে কাজ করা উচিত। কর্মীদেরকেও আমরা উৎসাহ দিতে পারবো কাজ করার ক্ষেত্রে। তো সেজন্য আমি প্রথমেই অ্যাডভান্টেজ গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই যে কি কি কারণে আসলে বাসা থেকে কাজ করা প্রয়োজন। প্রথম যে বিষয়টা আছে, যে মেহেদী ভাই অলরেডি কিন্তু অনেক উল্লেখ করেছে যে আমাদের সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কিন্তু এখন করোনা ভাইরাস প্রকোপ চলছে। তো যে কারণে সরকার বারবার বলছে যে হলো বাসায় থাকতে। আমাদের দীর্ঘদিন সাধারণ ছুটি ছিল, বিভিন্ন জায়গায় লকডাউন আছে। তো বিভিন্ন কারণেই সবাইকে বলা হচ্ছে যে সেফটির কারণে আপনার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে আপনি বাসায় থাকুন, নিরাপদে থাকুন। এই সেফটিনেস এর কথা চিন্তা করেই আসলে কিন্তু আমাদের উচিত হবে যে আমাদের বাসা থেকে কাজ করা। আপনি যত বেশি বাসায় থাকবেন, আমরা মোটামুটি বলতে পারি যে আপনি তত বেশি নিরাপদ থাকবেন, করোনা ভাইরাস থেকে অন্তত দূরে থাকতে পারবেন। কারণ ডিসটেন্স যত থাকবে তত আপনার জন্য স্বাস্থ্য ঝুঁকি কম থাকবে। এটি হচ্ছে একমাত্র আমি মনে করি সবচেয়ে প্রথম এবং প্রধান রিজন, যেটার কারণে আমরা বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম এইটাকে বেছে নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মার্চের শেষের দিক থেকে প্রায় আমাদের দেশে করোনা পজিটিভ রোগী দেখা যাচ্ছিল বা পাওয়া যাচ্ছিল। তো যে কারণে অনেকদিন কিন্তু আমরা সাধারণ ছুটির কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল বা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। কারণ বিভিন্ন কারণেই আমাদের
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা ছিল সেটা কিন্তু ভেঙে পড়েছিল। দেখা যাচ্ছিল যে আমার প্রোডাক্ট আছে বাট কুরিয়ার সার্ভিস নাই। কুরিয়ার সার্ভিস আছে কিন্তু আমার কাঁচামাল সংগ্রহ করতে পারছি না। বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা ব্যবসাটা কন্টিনিউ করতে পারছিলাম না। কিন্তু আস্তে, আস্তে কিন্তু এখন আমরা আ য বিভিন্নভাবেই আমরা চেষ্টা করছি। বিশেষ করে আমি ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে আমাদের প্রায়ই কথা হয় যে তারা চেষ্টা করছে অন্তত নিজের জায়গা থেকে এবং বিভিন্ন জনের সাথে নেটওয়ার্কিং করে যে তার কাজটা যাতে কন্টিনিউ থাকে, তার ব্যবসাটা যাতে কন্টিনিউ থাকে সেই চেষ্টাটা করছে। এবং আপনার বাসা থেকে কাজ করে আপনার ব্যবসাটাকে টিকিয়ে রাখা সম্ভব হয় সম্ভব যদি আপনি সেটাকে ঠিকমতো ট্রেস করতে পারেন। ঠিকমতো আপনি সেই জায়গাটা খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার কাজটা কিন্তু কন্টিনিউ করা সম্ভব। এবং এরপরে যেটা হচ্ছে যে আপনার হচ্ছে রিডিউস স্ট্রেস। আমরা যদি কাজ করতে না পারি, আমাদের যদি স্বাস্থ্যগত ঝুঁকিটা আ আ থাকে খুব বেশি মাত্রায়, তাহলে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের স্ট্রেস বা চাপ আমরা অনুভব করব। তো স্বাভাবিকভাবেই যখন আপনি বাসায় বসে থেকে কিছুটা নিরাপদ বোধ করবেন এবং দেখবেন যে না আমি বাসায় বসে থেকে আমার ব্যবসাটা পরিচালনা করতে পারছি, তখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনি কিছুটা চাপমুক্ত হবেন। সো এই ১ম দুটো কাজ যদি আমি মনে করি যে ঠিকঠাক মতো করতে পারি, ১ম দুটো রিজন যদি আমি ঠিকঠাক মতো হলো এড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমার স্বাভাবিকভাবেই আমার হলো স্ট্রেসটা অনেকাংশেই কমে আসবে। এবং এই স্ট্রেস কমানোর জন্য হলেও কিন্তু বাসায় থেকে কাজ করা উচিত। কারণ আমরা যারা ব্যবসা করি তারা কিন্তু আ কোনোভাবেই আসলে বসে থাকতে পারি না। দেখা যাচ্ছে আমাদের কোনো না কোনোভাবে ব্যবসার সঙ্গে জড়িত থাকতে হয়। কারণ আগে যখন ব্যবসা স্বাভাবিক ছিল তখন আমরা বিভিন্ন জনের সাথে মিটিং করতাম, ক্লায়েন্ট আসতো, বেচা বিক্রি করতাম। বিভিন্ন ধরনের আমরা কার্যক্রমের সঙ্গে আমরা জড়িত ছিলাম। তো হঠাৎ করে যদি আমি বাসায় ২৪ ঘন্টা বসে থাকি বা ১২ ঘন্টা বসে থাকি, তাহলে কিন্তু আমার জন্য এটা খুবই বিরক্তকর। আমার জন্য উপরে অনেক চাপ তৈরি করবে। সো রিডিউস করার জন্য আমরা বাসা থেকে কাজ করে আস্তে করে যদি আমরা কাজ করা শুরু করি, তাহলে আমার অনেকটাই চাপমুক্তভাবে আমি আমার লাইফটা লিড করতে পারব। আমরা আগে দেখেছি যে যদি ঢাকার কথাই বলি এখানে মেক্সিমাম ঢাকায় আছে। ঢাকা থেকে জয়েন করেছে। তো যারা ব্যবসা করতো চাকরিদাতা বা চাকরিজীবী উভয়ের কথাই যদি বলি না কেন, আপনি বা আপনার টিমের মেম্বার যারাই হোক না কেন, আমরা দেখেছি যে তাদের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ব্যয় হতো তাদের রাস্তায়। সেটা জ্যামের কারণে হোক বা আ য পরিবহনের সমস্যার কারণে হোক, যে কারণেই হোক না কেন অনেকটা সময় কিন্তু তাকে রাস্তায় কাটাতে হতো। আ এই 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 সময়টাকে কিন্তু আমরা এখন সেভ করতে পারি যদি আমরা আমাদের বাসা থেকে কাজ করার মেকানিজমটাকে আমরা ঠিকঠাক মতো তৈরি করতে পারি বা আমি নিশ্চিত করতে পারি যে আমি এবং আমার টিম বাসা থেকে কাজ করব। তাহলে কিন্তু এই যে রাস্তায় যে আমার সময়টা ব্যয় হতো বা নষ্ট হতো সেই সময়টা কিন্তু আমি বাঁচাতে পারি বা আমার ব্যবসার কাজে লাগাতে পারি। এটা একটা ভালো রিজন এবং একটা ইফেক্টিভ একটা বিষয়। আমার কিন্তু খরচ অনেকাংশেই আমি কমিয়ে ফেলতে পারি যদি আমি সবকিছু বাসা থেকে করতে পারি। সেটা কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে যে আমরা ধরেন আগে যদি রাস্তায় গিয়ে আমাদের স্টাফ বা কর্মী বাহিনী যখন আমার অফিসে আসতো যেত তার একটা খরচ হতো। আমার অফিসে যখন সবাই থাকতো তখন আমার টিফিন টাইমে এন্টারটেইনমেন্ট এর জন্য বিভিন্নভাবে খরচ হতো। আমার বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনারি, টয়লেটরিজ বিভিন্ন ধরনের আমার খরচ হতো কিন্তু আমার অফিস পরিচালনা করার জন্য দৈনন্দিন পরিচালনা করা। আমার ক্লিনিং এর জন্য একটা খরচ হতো। বিভিন্ন কারণে কিন্তু আমার টাকা খরচ হতো। কিন্তু এখন যদি আমি বাসায় থেকে সবাই যদি নিজ বাসা থেকে কাজ করতে পারি বা আমার টিমকে উদ্বুদ্ধ করতে পারি, যাতে তোমরা বাসা থেকে কাজ করো, আমিও বাসা থেকে কাজ করব। তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও মানি সেভ করতে পারবো। এটা আমাদের এই সময়ের জন্য খুবই একটা জরুরি বিষয়। কারণ এই সময়ে ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবাই কিন্তু একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটা ক্রাইসিস পিরিয়ড পার করছি। তো সেই সময়ে আমাদের যত বেশি সম্ভব আমরা টাকা সেভ করতে পারবো, সেটা কিন্তু তত বেশি আমার ব্যবসার জন্য ভালো হবে। আমাদের অনেক কর্মী আছে যারা ধরেন অফিসে থাকতো হয়তো তাকে আমি মনিটরিং করতে পারতাম না। আমি জানতে পারতাম না আসলে কর্মীটা কতটা লয়াল বা কতটা সে বিশ্বস্ত, কতটা আস্থা আ আ নিয়ে আমার প্রতিষ্ঠানকে ভালোবেসে কাজ করে। এটা কিন্তু আমি অনেক সময় হয়তো বুঝতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমরা তো সবাই টিমে কাজ করতাম। সবাই যখন দেখতাম যে আমার পুরো কাজটা হয়ে গিয়েছে, আমরা তখন আসলে স্পেসিফিক ভাবে আমার কর্মীকে হয়তো
রিওয়ার্ড দেওয়া, অ্যাওয়ার্ড দেওয়া এটা সম্ভব হতো না। কিন্তু এখন যখন আপনি বাসায় থেকে কাজ করবেন, তখন কিন্তু আপনি স্পেসিফিক প্রত্যেকটা কর্মীকে ধরে, ধরে আপনাকে কাজ করতে হবে। প্রত্যেকটা কর্মীকে শিডিউল ওয়ার্ক দিতে হবে। সেগুলো সে আবার আপনাকে ফেরত দিবে সময় মতো শিডিউল ধরে, ধরে। ফলে কিন্তু আপনি কর্মী সম্পর্কে আপনার একটা খুব পরিষ্কার ধারণা হয়ে যাবে যে এই কর্মীটা আসলে কতটুকু বিশ্বস্ত, কতটুকু আস্থা নিয়ে আমার প্রতিষ্ঠানে কাজ করে। এই কর্মীর প্রতি আমি কতটুকু আস্থা রাখতে পারি। এইটা কিন্তু আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যেটা একটা প্রতিষ্ঠানে একটি সম্পদ হিসেবে আমরা বিবেচনা করে থাকি। সো এইজন্য কিন্তু আমাদের বাসা থেকে কাজ করা প্রয়োজন। জব স্যাটিসফ্যাকশন এর একটা বিষয় আছে। যেমন ধরেন আমাদের অনেক ব্যবসায়ী আমরা হচ্ছে বন্ধু পরিচিত জনকে দেখেছি যে যারা হচ্ছে শুরুর দিকে তাদের প্রতিষ্ঠানকে শাটডাউন করে কিন্তু তাদের টিমকে হচ্ছে আম আ হলো ২-৩ মাসের সেলারি প্রদান করেছে। কিন্তু ধরেন সব কর্মী তো হয়তো বসে, বসে সেলারি নিলে মনে করবে যে না এটা হয়তো আমাকে সাহায্য করছে, হয়তো আমাকে এটা অনুদান হিসাবে দিচ্ছে, এটা বিপদে পড়ে গেছি হয়তো সেই হিসেবে দিচ্ছে। কিন্তু আপনি যখন একটা কাজের বিনিময়ে তাকে এই সেলারিটা প্রদান করবে, তখন সেও একটা স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করবে। তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আবার ঠিক আপনিও কিন্তু সেই কাজের বিনিময়ে যখন তাকে পেমেন্ট করবে, তখন আর আপনার কাছে সেই তাকে বোঝা মনে হবে না। তাকে মনে হবে না যে এই টিমটাকে আমি বসিয়ে, বসিয়ে টাকা দিচ্ছি। এই জিনিসটা কিন্তু আপনার কাছে মনে হবে না। ফলে উভয় পক্ষেই কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি যে এ যে স্যাটিসফ্যাকশন এর জায়গা তৈরি হবে। যেই স্যাটিসফ্যাকশন টা আপনাদের টিমকে আরো মজবুত করবে। এবং এই আগের যে বিষয়টা বলছিলাম যে লয়ালিটি থেকে আমাদের যদি জব স্যাটিসফ্যাকশন এর বিষয়টা চলে আসে, তাহলে দেখবেন যে এই টিমটা এমন একটা টিমে হবে যেই টিমটাকে আসলে অদম্য টিম হিসাবে আমরা গণ্য করতে পারবো। যে যারা সবাই আরকি স্যাটিসফ্যাকশন নিয়ে আপনার কাজ করছে। একটা টিমে যখন সবাই জব স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে, সেই টিমকে আসলে থামিয়ে রাখাটা খুব কঠিন হয়। আ হোমমেড ফুড। আমরা অফিস চলাকালীন সময়ে কিন্তু অনেকেই হচ্ছে আ লাঞ্চ টাইমে কিন্তু বাসা থেকে খাবার নিয়ে যেত। আবার অনেকে কিন্তু এই কাজটা করত না। আমিও হয়তো অনেক সময় করতাম না। আবার শেষের দিকে এসে করতাম। তো যাই হোক যে বিষয়টা আরকি যে আমরা অফিসে যেহেতু আমাদের প্রায় ৯টা-৫টা অফিস করতে হতো। আমাদের লাঞ্চ টাইমে একটা লাঞ্চ খেতে হতো। এর মধ্যে আবার টিফিন টাইমে হয়তো টিফিন খেতে হতো। তো বেশিরভাগ সময় দেখা যেত যে অয় 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 আমরা কেনা খাবার অথবা বাইরের খাবার, ভাজা, পোড়া এগুলো দিয়ে আমরা হয়তো খাবার খেতাম। কিন্তু আপনি যখন বাসায় বসে কাজ করবেন, তখন কিন্তু আপনার সৌভাগ্য হবে বাসায় তৈরি খাবার খাবার। এবং আপনি যখন বাসায় তৈরি খাবার খাবেন, তখন কিন্তু আপনার হচ্ছে স্বাস্থ্য যে ঝুঁকিটা আছে, সেই ঝুঁকিটা অনেক কমে যাবে। অর্থাৎ আপনি অসুখ-বিসুখে কম পড়বেন। এবং আপনার যদি আমরা দেখেছি অনেক সময় আমাদের আ কলিগরা হচ্ছে যারা ভাজা-পোড়া বেশি খেত, তারা কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়তো বিভিন্ন কারণে। তো এই আপনি যখন বাসায় বসে আপনি বাসায় হোমমেড খাবার খাবেন, তখন কিন্তু আপনার অসুস্থ হওয়ার পরিমাণটাও অনেকাংশে কমে আসবে। আ এটা হচ্ছে যে খুবই যেটা মেহেদী ভাই বলেছে শুরুতে আমরা খুবই একটা ক্রুশিয়াল হলো টাইম পার করছি। যে এই সময়ে ধরেন আমি যদি আমাকে এখন বলা হয় অফিস থেকে যে, "আমিনুল কালকে থেকে আপনাকে অফিস করতে হবে অফিসে এসে।" তো আমি হয়তোবা যাবো। কারণ আমার যেহেতু জবটা দরকার। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আমি যখন অফিসে যাবো তখন আমার বাসায় যে বাবা বা আমার স্ত্রী, সন্তান আছে তারা কি চিন্তা করবে? তারা কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ে যাবে যে আমি যে বাইরে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমি অসুস্থ হয়ে পড়ি কিনা বা করোনা মুক্ত হয়ে করোনায় আমি আক্রান্ত হয়ে পড়ি কিনা। আবার আমি নিজেও কিন্তু চিন্তিত থাকবো যে আমি না হয় জবের জন্য বাইরে আছি। কিন্তু আমার যদি কোনো কারণে হচ্ছে করোনায় আমি সংক্রমিত হয়ে যাই, তাহলে আমার দ্বারা যদি আমার পরিবার সংক্রমিত হয়ে যায়। এই উভয় দিকে কিন্তু বিশাল একটা দুশ্চিন্তার একটা জায়গা তৈরি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি কর্মীরা বা আপনি যদি নিজে বাসায় বসে কাজ করেন, তাহলে কিন্তু এই আপনার কাজটাও ঠিকঠাক মতো করা হলো। সেই সাথে পরিবারের যেই দুশ্চিন্তার জায়গা সেটাও কিন্তু আমি দূর করতে পারলাম। এই কাজ এবং পরিবারের দুটোর মধ্যে কিন্তু আমরা একটা খুব চমৎকার একটা ব্যালেন্স সিচুয়েশন নিয়ে আসতে পারবো আমরা এই বাসায় বসে কাজ করি। আদারওয়াইজ আপনি যখনই বাসায় থেকে বের হবেন,
তখনই কিন্তু এই দেখা যাচ্ছে যে পারিবারিক দুশ্চিন্তা হচ্ছে, আপনার নিজের দুশ্চিন্তা হচ্ছে, ফলে আপনি নিজের কাজটাও কিন্তু ঠিকঠাক মতো করতে পারবেন না। তো বাসায় বসে যদি আমি এই কাজটা করতে পারি, অফিস ওয়ার্কটা করতে পারি, তাহলে আমার ২ দিকেই কিন্তু সমান একটা সুন্দর ব্যালেন্স আমাদের হবে, করতে পারবো। আমাদের কিন্তু এই সময়টাতে আমরা যেমন অনেক কিছু হারাচ্ছি, অনেক কিছু অলরেডি আমাদের খুব কঠিন সময় দিয়ে পার হতে হচ্ছে। অনেক কিছুই আমরা করতে পারছি না। কিন্তু এই সময়ে কিন্তু আমরা আবার অনেক কিছু লার্ন করছি। অনেক কিছু আমরা শিখছি। যেটা আগে হয়তো আ আমরা শিখতাম না বা এখনো হয়তো আমরা শিখতাম না যদি না আমাদের সিচুয়েশনটা এত কঠিন হতো। যেমন আমরা কিন্তু এখন টেকনোলজির সঙ্গে খুব বেশি হচ্ছে ওতপ্রোতভাবে আমরা প্রতিদিনই টেকনোলজি সম্পর্কে শিখছি। এই যে আমরা এখন Zoom এ যে মিটিংটা করছি, এরকম মিটিং এর কথা, এরকম ট্রেনিং এর কথা আমরা কিন্তু ধরেন ২০১৯ এর ডিসেম্বর মাসেও কিন্তু আমরা কেউ চিন্তা করি নাই। যে এইভাবে আমরা একের পর এক মিটিং করতে থাকবো, একের পর এক ট্রেনিং করতে থাকবো। এটা কিন্তু আমরা চিন্তা করি নাই। কিন্তু এখন এসে কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে। কারণ আমার আর কোনো অল্টারনেটিভ নেই। কারণ আমাকে একটা অপরচুনিটি খুঁজে বের করতেই হবে। সো আমি প্রতিদিনই নতুন, নতুন টেকনোলজির সাথে পরিচিত হচ্ছি। নতুন, নতুন টেকনোলজির সাথে আমি শিখছি। শিখে আমি নিজেকে আপডেট রাখছি। সেই সাথে, সাথে আমার টিমকে আপডেট রাখছি। সো আপনি যদি বাসায় বসে টোটাল কাজ করার একটা প্রক্রিয়া বা পরিবেশ তৈরি করতে চান, দেখবেন যে আপনার নিজেকেও অনেক কিছু শিখতে পারবেন। আবার আপনার টিম মেম্বাররাও অনেক কিছু শিখতে পারবে টেকনোলজির বিষয়ে। এছাড়াও আরো অনেক আ আ অ্যাডভান্টেজ আছে। বাট এগুলো হলো বেসিক এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমার সময় স্বল্পতার কারণে আমি এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করছি। এখন হচ্ছে যে সবগুলোই যে শুধুমাত্র বাসায় বসে কাজ করলে যে সবগুলোই সুবিধা, এটা কিন্তু বিষয়টা তেমন না। এটার কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ ও আছে বা আ চ্যালেঞ্জিং কিছু ইস্যু আছে যেগুলো আপনাকে হলো বিপদের মুখে বা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে ফেলে দিতে পারে। সেগুলো কি? সেগুলো নিয়ে আমরা একটু এখন আলোকপাত করব। ১ম হচ্ছে যে আমি যদি বাসায় বসে কাজ করতে চাই, তাহলে আমাকে যেভাবে সংযুক্ত থাকতে হবে আমার টিমের সাথে বা টিম আমার সাথে যেভাবে সং সং সংযুক্ত থাকবে তার একটা বড় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এখন এই ইন্টারনেটের প্রবলেমটা কিন্তু আমরা সচরাচর অনেক সময়ই ফেস করে থাকি। হ্যাঁ? তো যেমন আ ইন্টারনেটের প্রবলেম হলে আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন। এখনই আমাদের মিটিংটা হয়তো পোস্টপোন করে দিতে হতে পারে। বিভিন্ন কারণেই কিন্তু আমাদের সমস্যা তৈরি হতে পারে। সো বাসায় বসে কাজ করার ক্ষেত্রে এটা একটা বড় অ্যাডভান্টেজ যে আপনার ডাটা ফুরিয়ে যেতে পারে হঠাৎ করে মোবাইলের ডাটা ফুরিয়ে যেতে পারে। ওয়াইফাইটা হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে ইন্টারনেট প্রবলেম হতে পারে। যদি ইন্টারনেট প্রবলেম হয় তাহলে বাসায় বসে থেকে কাজ করাটা প্রায় অসম্ভব একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ইলেকট্রিসিটি প্রবলেম। হঠাৎ করে বিদ্যুৎ চলে যেতে পারে। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে, সাথে ওয়াইফাই কিন্তু বন্ধ হয়ে যাবে। ওয়াইফাই বন্ধ হয়ে গেলে আপনার ল্যাপটপে চার্জ নাও থাকতে পারে, মোবাইলে চার্জ নাও থাকতে পারে। আমরা দেখেছি যে আমপান যখন হয়েছে তখন ওই সব এলাকাতে কিন্তু প্রায় ২-৩ দিনও অনেক এলাকায় কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না মানে তার মানে ওখানে ইন্টারনেটও ছিল না। তো ওখান থেকে তখন আপনি কিভাবে কানেক্টেড হবেন? সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে কনসিডারেশন এ রাখতে হবে যে হ্যাঁ, আমার হঠাৎ করে ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে, ইন্টারনেট প্রবলেম হতে পারে। তাহলে এটার ব্যাকআপ গুলো কি হতে পারে? সেগুলো আপনাকে চিন্তা করতে হবে। আ একটা বড় সমস্যা হচ্ছে যে উইল পাওয়ার। আমার টিমের সবাই যে বাসায় বসে কাজ করতে আগ্রহী হবে বা তাদের যে ইচ্ছা থাকবে, এটা কিন্তু এখনই আপনি জোর গলায় বলতে পারেন না। কারণ অনেকেই আছে যে এখনো তারা মনে করছে যে আমি অফিসে গিয়ে কাজ করলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। অফিসে বসেই কাজ করলে আমি সহজে কাজ করতে পারবো। অফিসে বসে কাজ করলে আমি বেশি আউটপুট আসবে আমার কাজে। সো অনেকেই এরকম থাকতে পারে। সো তাকে যদি আপনি জোরপূর্বক বাসায় থেকে কাজ করাতে চান, তাহলে কিন্তু সেই কাজের একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। সো ইচ্ছা শক্তিটা কিন্তু এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আমরা এখন এরকম অনেক কর্মী দেখেছি যারা বাসায় বসে থেকে কাজ করতে আগ্রহী নয়। অনেক কর্মী আছে শিডিউল ফলো করে কাজ করে। এখন যারা শিডিউল ফলো করে কাজ করে না তাদের জন্য হঠাৎ করে বাসায় বসে শিডিউল বানিয়ে সেই শিডিউল ফলো করা এটা কিন্তু একটা বিশাল কঠিন কাজ। আর যারা আ আ এখন সহজ হয়ে যাবে। কিন্তু যারা কিন্তু বাসায় বসে হঠাৎ করে রাতারাতি কিন্তু শিডিউল মেইনটেইন করে কাজ করতে পারবে না।
অনেকেই আছে যে আমরা মোবাইলে এমন হতে পারে যে তাকে কানেক্ট করতে চাচ্ছি, মোবাইলে কানেক্ট করতে যাচ্ছি, ইন্টারনেটে কানেক্ট করতে যাচ্ছি, বারবার কল দিচ্ছি, কিন্তু হয়তো উনি সেই সময়টাতে নেই। তার ফলে কি হবে? তার এই একটা কানেকশন না পাওয়ার কারণে কিন্তু আমার পুরো টিমটা হ্যাং হয়ে যাবে। পুরো টিমটা হ্যাং হয়ে গেলে তখন আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাবো। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবো যে একজনের জন্য পুরো টিমটা হ্যাং হয়ে থাকবে। আর অফিসে হলে কি হতো? অফিস হলে হয়তো তাকে পাওয়া যাচ্ছে না। তাকে আমি জানতে পারছি যে সে কোথায় আছে, কতক্ষণ পরে ফিরবে, কতক্ষণ পরে আমি সিদ্ধান্তটা নিতে পারবো। বাট কেউ কর্মী যদি ফোন না ধরে তখন কিন্তু বিষয়টা একদম আনসার্টেইন হয়ে যায় যে আসলে কখন সে ব্যাক করবে, কখন তাকে আমি পাবো, কখন আমি সিদ্ধান্ত নিব, কখন আমি পরবর্তী স্টেপে যাব। এটা কিন্তু খুব আনসার্টেইন একটা ইস্যু হয়ে যায়। এই কারণে কিন্তু যদি আমি তাকে রিচ করতে না পারি টাইমলি এবং কানেক্টেড না থাকি, তাহলে এটা আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দেখা দেবে। মনিটর করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ প্রযুক্তি না থাকে তাহলে আপনার পুরো টিমটাকে মনিটর করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। কারণ টিম চাইলে ফাঁকি দিতে পারে, আবার আপনার প্রযুক্তিগত দুর্বলতার কারণেও আপনার হলো অনেক সময় দেখা যাবে যে টিম ফাঁকি দেওয়ার একটা সুযোগ পাচ্ছে। এই উভয় কারণেই কিন্তু আপনি ঠিকঠাক মতো মনিটর করতে পারবেন না, বা পুরো টিমকে মনিটর করাটা একটু ডিফিকাল্ট হবে প্রথম। এটা একটা চ্যালেঞ্জের বিষয়, এটা আপনাকে মেনে নিতে হবে। অনেক স্টাফ আছে যারা টেকনোলজি সম্পর্কে জানে না। অনেক স্টাফ আছে যারা হচ্ছে এই ইন্টারনেট সম্পর্কে অতটা ভালো জানে না। যেমন আমরা জুমেই আমরা যখন প্রথম মিটিং করতাম তখন আমরা অপশন ক্লিক করে খুঁজতাম যে কোথায় কোন অপশন আছে। খুঁজে আস্তে শিখে এখন হয়তো বা কিছুটা পারে। কিন্তু আপনার সব স্টাফ যে এতটা আগ্রহী হবে, সব স্টাফ যে এই জিনিসটা শিখবে, বিষয়টা কিন্তু তেমন না। তো তখন তার কাছে এটা মনে হবে যে আল্লাহ, কোথায় এসে পড়লাম, কোথায় এসে আমাকে ফেললো, যে আমাকে এখন এইটা শিখতে হচ্ছে এই বুড়ো বয়সে, বা এই এত অভিজ্ঞ বয়সে আমাকে এটা এসে শিখতে হচ্ছে। সো তার কাছে এইটাকে একটা খুবই একটা মানে প্রেশার, মানে তার কাছে একটা চাপ মনে হবে যে এখন আমাকে এইটা শিখতে হচ্ছে, ওইটা শিখতে হচ্ছে, এটা ডাউনলোড করতে হচ্ছে, ওইটা ডাউনলোড করতে হচ্ছে। ইটস টু ডিফিকাল্ট। তার কাছে এটা খুব একটা চাপের বিষয় হয়ে দাঁড়াবে। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো যে ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন গুলো কিন্তু আনসিকিউর হয়ে যাবে। কারণ হচ্ছে কি, ধরেন আমার আগে অফিসে আমার একটা ল্যাপটপে হচ্ছে মেইন ডাটা বা আমার তথ্য গুলো থাকতো। আমি এগুলো ইউজ করে যার যতক্ষণ দরকার সেটুকু ইউজ করে আমি পুরো কাজটা চালিয়ে নিতে পারতাম। কিন্তু এখন যখন আমার টিম পুরো বাসায় চলে গিয়েছে, তখন কিন্তু আমার ডাটা গুলো শেয়ার করতে হচ্ছে কাজের সাথে আমাকে বিভিন্ন জায়গায় ডাটা শেয়ার করতে হচ্ছে। সো আমার টিম মেম্বাররা চাইলে এই ডাটা গুলো অন্যদের কাছে শেয়ার করে ফেলতে পারে, বা আমি যখন বাসায় বসে কাজ করি আর বাসায় তো আরো লোকজন আছে, তারা দেখে ফেলতে পারে, তারা সেই ডাটা গুলো মিসইউজ করতে পারে। বিভিন্ন কারণেই কিন্তু আমার ইনফরমেশন গুলো আর সিকিউর থাকে না। এই কারণে ইনফরমেশনের সিকিউরিটি নিয়ে কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, বা এটা বাসায় বসে থেকে কাজ করার ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সব জব কিন্তু হ্যালো, মাজেদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, মিটিংটা কে জানি ক্লোজ করে দিয়েছিল। হ্যাঁ, এখন কি সবাই আছে? সবাই আসতেছে। জি ওকে। জি এসছে। সবাই চলে আসছে, শুধু নেই। সাহাল ভাই আর মেহেদি ভাই নেই, সজল ভাই, মেহেদি ভাই, সজল চলে আসছে, মেহেদি ভাই জয়েন করেনি।
পার্টিসিপেন্ট সব চলে আসছে, আপনি শুরু করতে পারেন। শুরু করব? কোন পর্যন্ত আপনারা শুনতে পেরেছিলেন? শেষ স্লাইডটা দিয়ে শুরু করি না? বাসায় বসে ওই যে বাসায় সকল কাজ করাটা মানে সুইটেবল না আর কি, মানে কোন সকল জবই বাসায় হ্যাঁ সুইটেবল হ্যাঁ সে ধরনের job আসছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এই স্লাইডটা থেকে আমরা বোধহয় করেছিলাম, তাই না? জি জি। ওকে ফাইন। যে আমাদের আসলে কিন্তু সব জব কিন্তু সুইটেবল না বাসায় থেকে করার জন্য। সো আমাকে বুঝতে হবে আসলে আমার কাজের প্রক্রিয়াটা কি, ধরনটা কি, আমার টিম মেম্বারদের কি অবস্থা সেটা বুঝে তারপরে কিন্তু আমার সিদ্ধান্ত নিতে হবে। বাসায় থেকে কাজ করার ক্ষেত্রে আমি কিছু টিপস শেয়ার করতে চাই আপনাদের সাথে। এইগুলো যদি আপনার বাসায় থেকে কাজ করতে চান তাহলে আশা করি এই টিপস গুলো আপনার কাজে লাগবে। প্রথম হচ্ছে যে আপনাকে একটা আলাদা জায়গা খুঁজে বের করতে হবে। আলাদা জায়গা খুঁজে বের করতে হবে কাজ করার জন্য। এই জায়গাটা এমন নয় যে এটা একটা আলাদা রুম হতে হবে, আলাদা একটা জায়গা হতে হবে যেখানে আপনি গেট লক করে বসতে পারবেন। নট দ্যাট। বাট জায়গাটা এমন হইতে হবে যেখানে আপনি নিরিবিলিতে বসে কাজ করতে পারবেন, যেখানে হঠাৎ করে এসে কেউ ডিস্টার্ব করবে না। এরকম একটা জায়গা হতে হবে যেখানে আপনি প্রতিদিন বসে কাজ করবেন। প্রতিদিনের কথাটা এই কারণে বলছি যে আমরা অনেক সময় দেখেছি যে অনেক সময় আমাদেরও হয় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বসে আসলে কাজগুলো করি। ল্যাপটপ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় অথবা মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। সো এটা কিন্তু একটা মানে ইমপ্রেসিং সিচুয়েশন। এটা বিব্রতকর একটা অবস্থা। তো আপনি যদি একটা সুনির্দিষ্ট জায়গা রাখেন, সেখানে যদি আপনি সবকিছু ঠিকঠাক মতো করে রাখেন, এখানে আমার কানেকশন থাকবে, এখানে আমার লাইট থাকবে, এখান থেকে আমি কথা বলবো, সবকিছু ঠিক করে রাখেন, তাহলে সেটা আপনার জন্য বেটার হবে। এই কাজটা আমাদের প্রথম করা উচিত। আমাদের একটা রুটিন তৈরি করা উচিত, যেটা আমরা অফিসে বসে করতাম ঠিক সিমিলার সেরকম একটা রুটিন করা উচিত যে আমি বাসা থেকে কাজ করলেও আমি ঠিক এতটা সময় আমি ইন্টারনেটে ঢুকবো বা অফিসে ঢুকবো, সবার সাথে যোগাযোগ করব, এরপরে আমি এতটা সময় একটু হাঁটবো, এতটা সময় একটু আবার জয়েন করব, এতটা সময় লাঞ্চ করব, এতটা সময় টিফিন করব। এই ধরনের একটা রুটিন কিন্তু আপনার মেইনটেইন করে নেওয়া উচিত। তাহলে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে এবং আপনি বোর ফিল করবেন। সব সময় টিমের সাথে কানেক্ট থাকতে হবে, সব সময় টিমের সাথে কানেক্ট থাকতে হবে, যাতে করে কেউ মনে না করে যে না আপনি বাসায় বসে কাজ করছেন না। অনেক সময় আমাদের অনেক এক্সপেরিয়েন্স থেকে বলি, এই কয়েকদিনের এক্সপেরিয়েন্স থেকে আমরা শেয়ার করেছি যে একজনকে একটা রিপোর্ট লিখতে দেওয়া হয়েছে, সেই রিপোর্টটা সে 2 দিন ধরে লিখছে খুব মনোযোগ দিয়ে, কিন্তু এই 2 দিন সে কোন টিমের কোন মেম্বারের সাথে সে কোনো যোগাযোগ করে নাই। তাহলে কি হলো? সে টিম মেম্বাররা মনে করতেছে আল্লাহ এই আমার এমপ্লয়িটা 2 দিন ধরে কোনো কাজ করতেছে না, সে বাসায় বসে কি করতেছে? ফাঁকি দিতেছে? তো সে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতেছে। তার মানে হচ্ছে আসলে আপনাকে সব সময় নিউ আপডেট দিয়ে রাখতে হবে টিম মেম্বারকে যে আজকে আমার এইটুকু হয়েছে, আমি এইটুকু নিয়ে একটু চিন্তা করতেছি, আপনারা একটু ফিডব্যাক দেন, এইটুকু আমি কিভাবে করতে পারি। এইভাবে বিভিন্ন ভাবে আপডেট দিয়ে আপনাকে কানেক্ট থাকতে হবে, যাতে করে টিম মেম্বাররা আসলে বুঝতে পারে যে আপনি আসলে কি করছেন, কিভাবে করছেন। সবশেষে যে বিষয়টা সেটা হচ্ছে যে পুশ ইয়োরসেলফ, বিকজ শাহিন ভাই আপনাকে একটু থামাতে চাই। খুলনা থেকে যে ভাইয়াটা আছেন আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন। খুলনা থেকে যে ভাইয়াটা আছেন আপনার মাইক্রোফোনটা মিউট করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। মাইক্রোফোনটা মিউট করেন। হ্যাঁ শাহিন ভাই, জি শুরু করেন। ওকে, থ্যাংক ইউ মাজেদ ভাই। আপনার হোস্টদের থেকে কেউ এটা মিউট করে দেয়। আপনার মাইক্রোফোনটা অফ করেন। সন্দীপ শাহ, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ সজল, মাইক্রোফোন
হোস্টের পক্ষ থেকে এটাই অফ করা যায় না? করা হোস্ট যাওয়ার নাই, কথা হোস্ট ভাইয়া কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখান থেকে অফ করতে পারার কথা। সেটাই। ফজল ভাই ওনাকে আউট হয়ে যেতে বলেন, আউট হয়ে পরেই করতে বলেন। হোস্ট তো অফ করতে পারে, হোস্ট চাইলে অফ করতে পারে, সেটিংস এ গিয়ে ওই যে ওইখানে মিউট করে দিতে পারে ওনার ইয়েতে। হ্যালো, জি জি শুনছি। জি শাহিন ভাই শুরু হ্যাঁ ভাই, ভাইয়া, আপনি একটু মিউট করে দিতে হবে, কারণ এই যে খুলনার ওই ভাই উনি মনে হয় শুনছেন না, কিন্তু তাই? ওটা ওপেন করা আছে, সমস্যা হচ্ছে। আপনি সবাইকে মিউট করে দেন, আমি ভাইকে ছাড়া। জি শুরু হয়েছে আমিনুল। না, এই যে হ্যাঁ, আমাকে একটু পোস্ট করে দেন তো। খুলনার ভাই Wait, just, হ্যাঁ, সব ঠিক, আপনি শুরু করে দেন ভাইয়া, অনেকে চলে শব্দ হচ্ছে তো এই কারণে মাজেদ ভাই বললো যে একটু মিউট করা। হ্যাঁ, শিওর। আপনার পার্সোনাল ফোনে ফোন দিতে পারে, ফোন দিয়ে ওনাকে বলতে পারে যে উনি বাইরে হয়ে আবার নতুন করে অন করুক। যে আপনারা আপনাদের ইয়েটাকে মিউট করে দেন, নিজেরা একটু মিউট করে দেন প্লিজ, নাহলে আমি হ্যাঁ আমার মনে হয় Now it's fine. Okay. হুম। ওকে, এই স্লাইডটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনার পুশ ইয়োরসেলফ বিকজ নো ওয়ান এলস ইজ গোয়িং টু ডু ইট, অর্থাৎ আপনার কাজ কেউ কিন্তু করে দিবে না, আপনার টিমের লক্ষ্য করে দিবে না, বাসার লক্ষ্য করে দিবে না। সো আপনার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। এখন আপনি যদি শিডিউল অনুযায়ী প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাছে স্ট্রেসটা থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি তো বাসায় বসে আছি, আমার কিন্তু বস দেখছে না, মনিটরিং কেউ করছে না, আমি একটু কাজটা পরে করি, একটু টিভি দেখি, একটু গেমস খেলি, একটু এটা করি, তাহলে কি হবে? আপনার কিন্তু আস্তে আস্তে কাজটা জমতে থাকবে, জমতে এক সময় কিন্তু আপনি কাজের প্রেসারেই আপনার স্ট্রেস তৈরি হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না। সো প্রতিদিনকার কাজ যেটা রুটিন মাফিক করা উচিত সেটাই আপনাকে করে রাখতে হবে। বরঞ্চ যদি সম্ভব হয় কিছু অ্যাডভান্স কাজ করে রাখতে পারেন, যাতে করে আপনি আপনার বসকে সেটি অ্যাডভান্স দিয়ে আপনি একটা ভালো মনোভাব আপনার তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে যে যেটা আমরা বলেছি যে সব কাজ কিন্তু বাসায় বসে থেকে করা যায় না। তাহলে এখন আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কত পার্সেন্ট কাজ আসলে বাসায় বসে থেকে করা সম্ভব আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার টিমের জন্য। সেটা কি 100%, সেটা কি 50%, নাকি সেটা 25%, নাকি সেটা 1% ও না 0%। তো এটা কিন্তু আপনার ব্যবসার ধরন, আপনার টিম মেম্বারদের হলো ধরন, তাদের হলো স্কিল, বিভিন্ন জিনিস বিবেচনা করে দেন এইটা কিন্তু আপনাকে করতে হবে। এবং আমরা কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছুই আপনাদেরকে এখানে তুলে ধরেছি যাতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আমরা যদি এখান থেকে একতরফা আপনাকে বলে দিতাম যে ভাইয়া আপনি বাসায় বসেই কাজ করেন বিকজ এটা দরকার, কিন্তু দেখা গেল আপনার ব্যবসার সাথে সেটা যায় না, তখন কিন্তু আপনি বলতেন যে ভাই আপনি তো বললেন, তো এটা তো হচ্ছে না, এটা তো হবে না, এটা তো যাবে না, তখন কিন্তু বিষয়টা ভিন্ন হয়ে যেত। এই কারণে আমরা কি কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে বাসায় বসে থেকে কাজ করলে, কি প্রবলেম হতে পারে বাসায় থেকে কাজ করতে পারলে,
কত পার্সেন্ট কাজ আসলে আপনি বাসায় বসে থেকে কাজ করতে পারবেন, সেই সিদ্ধান্ত পুরোটাই কিন্তু আপনাকে নিতে হবে। এর জন্য আমরা পুরো জিনিসটা বিস্তারিতভাবে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে, এবং মেহেদী ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ আমিনুল ভাই। চমৎকার, খুব ভালো লাগলো। আমিনুল ভাই, আপনি কি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেছেন মনে হয়? জি, করেছেন। থ্যাংক ইউ আমিনুল ভাই। মাঝখানে আমাদের একটু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের ইন্টারনেটে একটু সমস্যা হয়েছিল হয়তো, তো আমরা সেই জন্য ভাই আমি এটা কিন্তু আলোচনার মধ্যে ছিল, এবং আপনি আলোচনায় করেছিলেন। জি 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 জি, এবং তার কয়েক সেকেন্ড পরে এটা ড্রপ আউট হয়ে গেছে। তো আমরা দুঃখ প্রকাশ করছি, এটা আমাদের হাতে হয়তো করার কিছু ছিল না। তো ধন্যবাদ আমিনুলকে, ধন্যবাদ যে কম সময়ের মধ্যে খুব সহজ সাবলীল এবং হাসি খুশি ভাবে বাসা থেকে কিভাবে আমরা কাজ করতে পারি করোনাকালীন সময়ে, সেটার নানাবিধ আঙ্গিকটাকে আমরা দেখিয়েছি। যেমন কিছু কিছু কাজ করতে হবে আমাদেরকে বাসা থেকে, অবশ্যই আমরা করব, এটা ভালো অপরচুনিটি আছে। আবার সেই সঙ্গে কিছু কিছু বিষয়ও আমি দেখিয়েছে যে কোন কোন বিষয়গুলো কাজগুলো বাসার জন্য বিরক্তি হতে পারে। যেমন হতে পারে যে আপনি কার সঙ্গে আপনার, আপনি যে ঘরটায় আছেন, যে বাসায় আছেন, সেটা কতটুকু, সেটা একটা বিষয়, কিন্তু আপনাকে সেভাবে ভাগ করে নিতে হবে। কারণ আপনার ফ্যামিলি লাইফও আছে, সবকিছু মিলেই আছে, যেন সেটাকে একটা অপরকে হ্যাম্পার না করে। তো আমি আরো কথা পরে বলবো। আগে এবার যারা উদ্যোক্তারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে বিআর এই ফেসবুক লাইভে, আমি তাদেরকে একটু আহ্বান জানাবো যে আসলে আপনাদের এই আমিনুলের এই আলোচনা থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জানতে চাওয়া আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা, কিংবা কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করতে চান কিনা, প্লিজ আপনারা যদি কেউ বলতে চান আপনারা একটু বলেন। কারো কোনো জানতে চাওয়া আছে, কোনো প্রশ্ন আছে, কিংবা আপনি ব্যবসা করতে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোনো সমাধান করতে পারছেন না, কিংবা আপনার কোনো অভিজ্ঞতা বা অন্যের কোনো অভিজ্ঞতা, যেটা আপনি অভিজ্ঞতাটা শেয়ার করলে অন্যের উপকার লাগবে, আছে কেউ কিছু বলবেন, আপনারা কেউ শেয়ার করতে চাইবেন প্লিজ? বা এই আলোচনাটার উপর আপনার কেমন লাগলো, এটা ভালো লাগলো কি মন্দ লাগলো, সেটা আমরা একটু শুনতে চাই। জি, কে যেন কথা বলছেন কিন্তু হয় মিউট করে আছেন, তাহলে আনমিউট করে আপনি একটু কথা বলেন। জি, রুহি আপা মনে হয় কথা বলার চেষ্টা করছেন। রুহি আপা, জি এবার ঠিক আছে। জি আপা বলেন। আমি তো যে মূলত গ্রাম থেকে কাজ করাই, তা আমার মানে অনেক সমস্যা কাজ করাতে। সেটা হয়েছে মানে এই যে কর্মীরা মানে আমার নিজের যেতে হয়, তারপরে আমার টিম আছে, আমার ফিল্ড আছে রাজবাড়িতে আছে, তারপরে মানে ইয়েতে যশোরে আছে, তারপরে চুয়াডাঙ্গাতে তো আছেই আমার আশেপাশে। কিন্তু আমার এই যে কাঁচামাল গুলা মানে যে সংগ্রহ করতে অনেক মানে কষ্ট হয়। আপনি এই যেহেতু আপনার এটা কাঁচামাল সংগ্রহ করতে কষ্ট হয়, একাই আগে কর্মীকে দিয়ে করতেন, এখন আপনি নিজে করেন, তাই কি? না, আমার কর্মী দিয়েই করাই, কিন্তু এখানে যে মানে এই যে কাঁচামাল আমার তো সব ঢাকা থেকে আনতে হয়, মানে আনাটাই। এখন রুহি আপা, এখন আপনার সমস্যা কোন জায়গার সমস্যাটা বেশি মনে হচ্ছে? এই যে ঢাকা থেকে নিয়ে যাওয়াটাই এখন আপনার কাছে সমস্যা মনে হচ্ছে? আচ্ছা আমিনুল, একটু রুহি আপার কাঁচামাল এখন ঢাকা থেকে নিয়ে যাওয়ায় অনেক সমস্যা তৈরি হয়েছে করোনাকালীন সময়ে, তো এই বিষয়ে আমরা যদি একটু কথা বলি। ঠিক আছে, আর রুহি আপারটা নিলাম, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আমার সবসময় খুব যে জিনিসটা কঠিন মনে হয়, নাসরিন আপা, জি আমার কথা হচ্ছে, আমি যেহেতু কসমেটিক্স নিয়ে কাজ করি, আমার একটা বিউটি প্যাকও আছে, যেটা আমি সেভাবে এখনো প্রচার করতে পারিনি, তবে হাতে গোনা কয়েকটা পার্লারে আমি দিয়ে থাকি। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার দোকানে 4 জন স্টাফ আছে। তো এই করোনাকালীন সময়ে যে 4 মাস ব্যবসার যে মানে ক্ষতি হয়ে গেছে, সেটা তো গেছেই, যেহেতু আমার পহেলা বৈশাখে প্রচুর বেচাকেনা হয়, সেটা আমরা করতে পারিনি। তারপর ঈদে রমজানের ঈদে একটা মোটামুটি ভালো বেচাকেনা হয়, সেটাও হয়নি। তো সব মিলিয়ে লসে আছি। তো আমি চাই যে লোন নিতে, তো সেটা কিভাবে পাবো বা কিভাবে হেল্প করবেন আপনারা?
তাহলে আমার স্টাফও আছে, ওকে আমার ওকে দোকানও নাসরিন আপা, আছে। আপনার প্রশ্নটা আমি একটু পরে আসছি। যদিও আমাদের আজকে আলোচনাটা আমরা সীমাবদ্ধ আছে বাসা থেকে কিভাবে কাজ করা যায়, কিন্তু তারপরে যেহেতু আপনি লোন রিলেটেড একটা কথা বলেছেন, আমরা এর উত্তরটা দেবো। আমি আসছি, আগে আমি তাহলে রুহি আপার প্রশ্নের উত্তরটা আমিনুলের কাছে শুনে আসি। আমিনুল জি, আপনি যদি একটু রুহি আপার প্রশ্নটা বলেন please। প্রথমেই আসলে আমি রুহি আপাকে মানে কি বলবো, রুহি আপাকে আমি বাহবা দিতে চাই যে উনি ওনার কার্যক্রমটা এখনো সচল রাখতে পেরেছেন। সেটা ওনার নেতৃত্বের গুণে কিন্তু এটা সম্ভব হয়েছে। সো রুহি আপাকে আমি বাহবা দিতে চাই এবং সালাম জানাই যে আপনি এখন পর্যন্ত ব্যবসাটা সচল রাখতে পেরেছেন। অনেকেই কিন্তু এটা পারেন। এখন হচ্ছে যে আমরা আপনার হচ্ছে সমস্যা হচ্ছে ঢাকা থেকে মাল নিতে। এখন আপা এটাকে আমরা দুটো দিক থেকে বিবেচনা করতে পারি। একটা হচ্ছে যে আমরা যেই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই অবস্থায় একটু সমস্যা হবে, এইটাকে আপনাকে মেনে নিতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে এটা সমাধান কল্পে আমি কয়েকটা অপশন আপনাকে বলতে পারি। ১ নাম্বার হচ্ছে যে আপনি সবসময় চেষ্টা করবেন একজনের একজন বা কয়েকজন সুনির্দিষ্ট ভেন্ডরের কাছ থেকে কাঁচামাল কিনতে। তাহলে আপনার মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। ফলে আপনি তখন কিন্তু আর ওনার দোকানে গিয়ে কিনতে হবে না। আপনি একটা ভিডিও কল দিলে বা একটা ইমেইল করে দিলে বা মেসেজ দিলেই কিন্তু আপনার মাল-টাল এগুলো পৌঁছে দিবে বা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এই ধরনের একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন। ২ নম্বর হচ্ছে যে আপনার যেই কর্মীটা আপনার যদি কোনো কর্মী ঢাকায় না থাকে তাহলে ঢাকায় থাকতে এইরকম কারোর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। যেমন ধরেন বিয়া একটা বিশাল নেটওয়ার্ক। তার মানে হচ্ছে যে আপনার একই ধরনের কাজ করে, এই ধরনের কাঁচামাল কেনে, এইরকম কিন্তু কোনো না কোনো উদ্যোক্তা ঢাকাতে আছে, অবশ্যই আছে। তো তাকে আপনাকে খুঁজে বের করতে হবে। তখন খুঁজে বের করে তার সাথে বলতে হবে যে তুমি যখন কাঁচামালটা কিনবা বা আমি যখন কিনবো তুমি একসাথে গিয়ে একটু কিনে নিও। একদিন তুমি কেনো, তাহলে আমি তো এটা আমার উপকার হবে। একদিন আমি কিনে তোমাকে একদিন দিব। এইভাবে যদি আপনারা একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে দিয়ে কাঁচামালটা কেনেন তাহলে আমার মনে হয় যদি সম্ভব হয় কিছু মাল একবারে কিনে স্টক করে রেখে দিবেন, যাতে করে আপনি একটু হলো বেশি দিন ধরে আপনার কাঁচামাল আর ক্রয় করতে না হয়। এই অপশন গুলোর মধ্যে থেকে যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটাই আপনি ব্যবহার করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ রুহি আপা। আপনি আমিনুল ভাইয়ের এই প্রশ্নের উত্তরটা কি আপনি আপনার কাছে মনে হয়েছে যে এটা এই অনুযায়ী কাজ করা যেতে পারে? জি 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 জি, ধন্যবাদ। আমি একটু নাসরিন আপার কাছে আসবো। যদিও আমাদের আজকের আলোচনা আমি বলেছিলাম যে ওয়ার্ক অ্যাট হোম, আমরা বাসা থেকে কিভাবে করোনাকালীন সময় কাজ করবো এবং কোন কোন বিষয়গুলো আমরা বিবেচনায় রাখবো সেই বিষয়গুলো আমাদের আলোচনা হচ্ছে। তারপর আপনি বলেছেন নাসরিন আপা যে আপনি একটা ব্যবসা করছেন আর একটা করতে চান এবং লোন আপনার প্রয়োজন। তো সেক্ষেত্রে হ্যাঁ, সরকার যে প্রণোদনাটা ঘোষণা করেছে উদ্যোক্তাদের জন্য, আমি কয়েকটা ক্রাইটেরিয়া বলি। এটা আমরা কিছুদিন আগে সেশন করেছি, আগামীতেও একটা সেশন আছে আগামী সপ্তাহে। তো যেটা হচ্ছে যে আপনার মূলত ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যবসার একটা অ্যাকাউন্ট ট্রেড লাইসেন্স থাকতে হবে, ব্যবসার ট্রেড লাইসেন্স থাকতে হবে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাংকে, এবং আপনি যেন মানে আগে লোন নিয়ে থাকলে সেটা যেন খেলাপি না হয়, সেটা রেগুলার পেমেন্ট আপনার করে দিবেন। এই বিষয় কয়টা থাকতে হবে। ২ নম্বর হচ্ছে আমি একটা ইনফরমেশন দিতে চাই যে সরকার যে প্রণোদনাটা প্যাকেজটা ঘোষণা করেছে তার মধ্যে বলেছে ২০,০০০ কোটি টাকা। তো এটার মধ্যে ৫০% হবে উৎপাদনের সঙ্গে যেসব উদ্যোক্তারা জড়িত তারা পাবে, ৩০% হচ্ছে যারা সেবা খাতের সঙ্গে জড়িত তারা পাবে, যেমন বিউটি পার্লার, কোচিং সেন্টার বা এই ধরনের যে সেবার সঙ্গে জড়িত। আর ২০% হচ্ছে ট্রেডিং এর সঙ্গে যারা জড়িত তারা ২০%। তবে এই যে ১০০% যেটা বলা আছে তার মধ্যে আবার 70% উদ্যোক্তা, 70%টাই যাবে, 70% যাবে মূলত ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য, আর বাকি ৩০% যাবে মাঝারি শিল্পের জন্য, ক্ষুদ্র, কুটির এবং কটেজের জন্য যাবে 70%। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর আপনার সঙ্গে আরেকটা বিষয় যে প্রত্যেকটা জেলা এই লোনটা যাতে ঠিক মতো পায়, প্রণোদনা যাতে উদ্যোক্তারা পায়, ৩ বছর মেয়াদি, প্রথম বছর এবং 9% হারে, 9% এর মধ্যে সরকার দেবে 5%, আর 4% দেবেন আপনি। আর এটা যদি হয় তো আপনি বিভাগ জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটা করে কমিটি গঠন করা হচ্ছে প্রত্যেকটা জেলায়, যারা উদ্যোক্তারা আছেন তারা আপনারা এটার সঙ্গে যোগাযোগ করবেন, সংশ্লিষ্ট
জেলা প্রশাসনের সঙ্গে, আর ব্যাংকের সঙ্গে আপনি একটু ভালো যোগাযোগ রাখবেন। মূলত এটা আপনার উদ্যোগ থাকতেও হবেই, এবং সেই সঙ্গে ব্যাংকের সঙ্গে রিলেশনটা যেন আপনার ভালো থাকে, বা ভালো বলতে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, কিভাবে চলছে এটা রাখেন, এটা মনে হয় অনেকটা কাজ করবে। আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, বিআর ফেসবুকে আসবেন, বিআর ওয়েবসাইটে আসবেন, এবং আমাদের সঙ্গে যদি এই বিষয়ে আমাদের সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন আমাদের একটা হটলাইন সেন্টার খোলা আছে, চালু আছে। এই বিষয়ে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, আমাদের ফেসবুকে গিয়ে আমাদের নাম্বারটা নিয়ে প্রশ্ন করবেন। জি নাসরিন আপাকে ধন্যবাদ। যে আর কেউ কিছু বলতে চান? ধন্যবাদ আপনাকে। জি থ্যাংক ইউ আপা। আর কেউ কিছু বলতে চান আপনারা? ফরহাদ, সরি, মাজিদ রানা, কারো কোনো যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনি কি একটু শেয়ার করবেন আমাদের সাথে? সজল, কারো কোনো প্রশ্ন কি আপনি পেয়েছেন? জি না ভাই, এখন কোনো প্রশ্ন ছিল পাইনি আমি। ভাইয়া। জি বলেন, জি কে বলছেন? নাসরিন, জি নাসরিন আপা বলেন প্লিজ। যে বিয়া কি কোনো হেল্প করতে পারে এক্ষেত্রে? আমরা 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 হেল্প করতে পারি। আমরা মূলত কোন উদ্যোক্তাকে সরাসরি কোনো অর্থ লোন হিসেবে দেই না। আমরা মূলত যেটা করি, আমরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে আমরা যোগাযোগ করিয়ে দিতে পারি। আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি, যোগাযোগ করিয়ে দিতে পারি, এবং আপনি আপনার পরবর্তীতে ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা পাবেন। তবে আমরা বিয়া সহযোগিতা বলতে আমরা আর্থিক সরাসরি কোনো সহযোগিতা দেই না। আমরা মূলত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোক্তাদেরকে সংযোগ স্থাপন করিয়ে দিই। যদি আপনার প্রয়োজন হয় আমাদের সঙ্গে আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন। জি আর কেউ কিছু বলতে চান? যে লুবান আপা কিছু মনে হয় বলতে যাচ্ছেন, ভাই আমি বলেন। জি জি রুহি আপা বলেন। আমার আরেকটা প্রশ্ন, আমি তো যে মানে মাল উৎপাদন করি আর কি, মানে যে পোশাক উৎপাদন করি, যে কর্মীদের তৈরি করি, হ্যাঁ আমার মানে এখন মানে এটা মানে সেল করা আমার জন্য একটু কষ্টকর হয়েছে। এরকম কি যে বিয়ার কোনো হেল্প করতে পারবে? আমরা খুব শীঘ্রই যেটা করব, আমরা বিয়ার একটা ওয়েবসাইট করতে যাচ্ছি, ওয়েবসাইট তো আছে, আমরা বিয়ার একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেখানে আমরা সেলস এন্ড ডিসপ্লের ব্যবস্থা করব, এবং আপনারা যারা উদ্যোক্তা আমরা তাদেরকে অবশ্যই জানাবো আপনারা আপনাদের পণ্যগুলো আমাদের ওয়েবসাইটে দিতে পারবেন, এবং আমরা সেখান থেকে আমরা একটা পরবর্তীতে বিপণনের ব্যবস্থা করব, এবং ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যুক্ত হতে পারবে। এই বিষয়টা আমাদের আছে, আমরা হয়তো খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আরো বিস্তারিত জানাবো, এবং তারপরে অন্যান্য ক্রেতাদের সঙ্গে বা অন্যান্য বায়ারের সঙ্গে যদি কোনো সংযোগের আমাদের কোনো সম্ভাবনা থেকে থাকে বা সুযোগ ঘটে, আমরা আপনাদের সেটা আমাদের ফেসবুক ওয়েবসাইটে বা আমরা মেইলে আপনাদেরকে জানিয়ে দেবো। জান্নাত আপা, আপনি কিছু বলতে চান? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে বিয়ার মাধ্যমে আমরা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করি, এরকম এরকম যারা আছে তাদের কিন্তু একসাথে নিয়ে কাজ করা যায়। আমি অনেকেই করছি যারা জুয়েলারি নিতেছে, কিন্তু এই অবস্থায় কিছু প্রোডাক্ট আছে যে পোশাক সেল করবে, কারণ এখন এটা অতটা সেল হচ্ছে না। তো এই নোটগুলা যদি আমরা বিয়েতে দিয়ে দিই যে কে কোন প্রোডাক্টটা কত দিতে পারবো, বা আমি কার কাছ থেকে একটা জুয়েলারি পাবো, কার কাছ থেকে একটা তাঁতের শাড়ি সাহায্য পাবো, এই মুহূর্তে হোলসেলে আমার কাছ থেকে সবাই কি পাবে, এই ধরনের একটা মিটিং কিংবা যারা এই ধরনের প্রোডাকশনে কাজ করবে তাদের নাম এবং অ্যাড্রেসটা তাদের সাথে সবাই লিয়াজ করে যদি আমরা দিই ভাইয়া, তাহলে আমার সেলটা আমাদের আরেকটু বাড়বে, কানেক্টিভিটি বাড়বে। ধন্যবাদ, আমরা নোট করলাম আপনার কথাটা, খুবই ভালো প্রস্তাব। আমরা একটা চিন্তা করছি, খুবই গুরুত্বের সাথে চিন্তা করব। আপনি খুব ভালো একটা প্রস্তাবনা দিয়েছেন, এবং আমরা এটা নিয়েও আর আমাদের বড় একটা কাজ করার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি। তো এটা নিশ্চয়ই এটা ফলাফল আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ জান্নাত আপা। আর কেউ যুক্ত হতে চান, কোনো কিছু বলতে চান? আসলে মূলত আমি একটা জিনিস বলতে চাই যে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। আমি জানি ফরিদ ভাই আপনার বড় একটা কোচিং সেন্টার রয়েছে, আসলে আপনি এখন কেমন করে কার্যক্রম চালাচ্ছেন সেটা একটু যদি আপনারা একটু ব্যাখ্যা করেন, মনে হয় আপনার এই কথা থেকে আমরা অন্য অনেকেই এতে উপকৃত হতে পারি। ফরিদ ভাই, যে আপনি একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ স্যার। এখন আমি যেভাবে কাজ চালাচ্ছি, মাঝখান দিয়ে একটু প্রবলেম হচ্ছিল, আমি জুম দিয়ে ক্লাস নিচ্ছি। জুম দিয়ে দেখা যাচ্ছে যে আমার 8, 9, 10 ইন্টার
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাস নিচ্ছি। একটু প্রবলেম হয় ওই জুমে সেটিংস করতে প্রবলেম হয় ওদের ওই বিশেষ করে মিউট অপশনটাই ওদের বেশি প্রবলেম করে। বাসায় দেখা যাচ্ছে বাচ্চারা এক বাসায় বাচ্চারাও থাকে, ছোট ছোট বাচ্চারাও থাকে, আবার স্বাভাবিক। স্টুডেন্টও থাকে। দেখা যাচ্ছে কান্নাকাটি করার কারণে অনেক সময় প্রবলেম হয়, ওদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে একটু প্রবলেম হয়। তো আমি ওই জুম আর গুগল মিট এই দুইটা দিয়ে ক্লাস নিচ্ছি, মোটামুটি চলছে। মাঝখান দিয়ে আমি একটু হতাশ হয়ে পড়েছিলাম, প্রায় 1-1.5 মাসের মতো। 1 মাস লাস্ট মার্চ এপ্রিল মাসটাই খুব বেশি প্রবলেম পড়ে গেছে, কেউ ক্লাস করেনি এপ্রিল মাসে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে গার্জেনদের সাথে কথা বলে আমি তাদেরকে মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছে যে অনলাইনে ক্লাসের বিষয়টার গুরুত্ব। এবং দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকেও যে টিভিতে যে ক্লাস নিচ্ছিল ওই বিষয়টা আমি বললাম যে ওইখানে ক্লাস ওরা করবে, পাশাপাশি যেহেতু ওরা আমাদের এখান থেকে অভ্যস্ত পড়তে অভ্যস্ত, তারা আমাদের পড়াটা যেহেতু ভালো বুঝতে পারে, সেজন্য আমাদের এখানে করলে ওদের জন্য বেটার হবে আর কি। বোঝানোর পরে এখন ক্লাস করছে, যদিও আসলে জিনিসটা এমন যে 70% স্টুডেন্ট, যেখানে একটা ক্লাসে আগে 15 থেকে 20 জন স্টুডেন্ট ক্লাস করতো, এখন 8 থেকে 10 জন ক্লাস করতেছে। তারপর মোটামুটি একটা সাড়া পাচ্ছি এটা। আর আরেকটা বিষয় প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে আগে একদিনে দেখা যাচ্ছে আমরা 3টা করে ক্লাস নিতে পারতাম, 3টা করে ক্লাস নিতাম, মাঝে মাঝে 4টা করে ক্লাস নিতাম। এখন আবার সেটা সম্ভব হচ্ছে না, এখন 1 থেকে 2টা করা যাচ্ছে। আর দেখা যাচ্ছে একজন টিচারের পক্ষে আগে যেমন আমরা সকালে 3টা ক্লাস নিত, বিকালে 3টা ক্লাস নিত, একজন টিচারের পক্ষে এখন একদিনে 2টার বেশি ক্লাস নেওয়া আসলে সম্ভব হচ্ছে না। এই প্রবলেম গুলো হচ্ছে। তারপরে এটা অভিভাবকরাও বুঝতেছে যে আসলে অনলাইনে অনেকক্ষণ থেকে ক্লাস করা সম্ভব হয় না। থ্যাংক ইউ ভাই। জি, ধন্যবাদ ফরিদ ভাই। কিছু কিছু তো বিষয়টা এরকম যে আমরা করোনাতে ঘরে আটকে আছি, কিন্তু জীবন তো আর থেমে নেই, কর্ম কিন্তু থেমে নেই, মানুষের বিকল্প চিন্তাগুলো আসছে, এবং এটাই এটাই হচ্ছে উপযুক্ত সময়, যে সময় আপনি সময়ের সাথে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেবেন। মানে এই খাপ খাইয়ে নিতে পারাটাই হচ্ছে আসল কথা। তো আমি বলছি ফরিদ ভাই ওটা এই জন্য শেয়ার করলাম যে ওনার একটা বড় একটা কোচিং সেন্টার, তার মানে উনি বলছে 70% আসছে। আমি বলবো যে 70% ওনার সার্থকতা, কারণ 70% উনি কন্টিনিউ করে। প্রথম তো আমরাও সমস্যার মধ্যে পড়েছি, এখনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। নিশ্চয়ই এই সমস্যাগুলো না থাকবে না, বা থাকলেও সেটা আমরা মিনিমাইজ করে নেবো। কারণ যেমন আমরা ঘরে বসলেও তো অনেক সমস্যা থাকে, ঘরে বসলেও তো স্টুডেন্টরা এই যে যাতায়াতের মধ্যে আসতে পারে না। তো আপনারা উদ্যোক্তারা যেটা করতে পারেন, যে আপনাদের কর্মীদের সঙ্গে বিশেষ করে যাদের যেটা সম্ভাবনা আছে, যে আগে যেমন টেইলারিং কাজটা হয়তো কেউ বিভিন্ন আশেপাশের জায়গার 1-2 কিলোমিটার থেকে আসতো, এসে আপনার ওখানে বসে একটা কারখানায় বসে কাজ করে যেত। এতে একটা সুবিধা হচ্ছে সার্বক্ষণিক মনিটরিংটা করা যেত। কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনি কিন্তু এখন অনলাইনে মনিটরিংটা করতে পারছেন, এবং সে যদি বাসায় বসে থেকে এই সময়টা করে, তাহলে আসা যাওয়ার যে শ্রমটা, আসা যাওয়ার যে সময়টা, সেটা কিন্তু তার বেঁচে যাচ্ছে ওই কর্মীটার। তাহলে বাসায় যদি সে সেলাই মেশিনটা নিয়ে গিয়ে ওই কাজটা করে, বরঞ্চ উৎপাদনটা কিন্তু আসার কথা, যদি আপনি ঠিক মতো মনিটরিং করেন। তো এইভাবে আমাদের উদ্যোক্তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে যে করোনা পরিস্থিতিতে কিভাবে বাসায় থেকে সুষ্ঠুভাবে কাজ করা যায়। এবং সেই সঙ্গে আরেকটা জিনিসও চিন্তা করতে হবে যে আমি যখন বাসায় কাজ করব, যতটুকু সময় কাজ করি সেই সময়টা যেন অফিসিয়াল হয়, সেই সময়টা যেন কাজের জন্য হয়। অর্থাৎ বাসার অন্যান্য যে সমস্যাগুলো বা যেটা, সেটাকে কতটা অ্যাভয়েড করা যায় সেটাকে আপনাকে মেন্টাল ভাবে প্রস্তুত করে নিতে হবে। আমিনুল, আপনি কিছু বলবেন? আমিনুল ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ঈশা জাহান আপা, জি বলেন। জি, আজকের টপিকসটা খুব সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হলো। আমরা আসলে বাসায় ওইভাবে কাজ আসলে করি না, আমরা বাসায় একটু মানে আলসেমি করেই কাজটা করি, আসলে যেটা করা উচিত না। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি। আমি যেহেতু কিছু পণ্য বানাই এবং আমি এক্সপোর্ট করি ছোটখাটো, যে কারণে আমার পণ্যের চাহিদা আছে আমি জানি, কিন্তু ডেলিভারিটা আমি কিভাবে দিব, হোম ডেলিভারি দেওয়াটা, এটা আমার কাছে একটু ভেজাল মনে হয়। যে কারণে আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এই কাজটাতে মানে স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি না। এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? আমি আমিনুলের কাছে যাওয়ার আগে এই বিষয়টা একটু মতামত বলতে চাই যে আসলে
আপনি যদি প্রোডাক্টটা আপনার তৈরি হয়ে থাকে বা আপনি তৈরি করার সেই সক্ষমতা আপনার যদি এখনো থেকে থাকে, এটা খুবই ভালো, সাধুবাদ যে আপনি। এবং আমিনুল যেমন বলেছে, আমিও ধন্যবাদ জানাই যে এখানকার যারা উদ্যোক্তা আছেন তারা করোনা পরিস্থিতি সামলিয়ে এখন উদ্যোগগুলো চালিয়ে নেওয়ার প্রয়াস পেয়েছেন এবং চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে এই পণ্যটা আপনি কিভাবে দেবেন? আপনি কিন্তু যদি একটু লক্ষ্য করেন আমরা কিন্তু প্রতিদিন ঘরে বসেই কিন্তু পণ্যগুলো আপনারা যারা বাসায় যদি একটু আপনাদের যারা আমাদের সঙ্গে কথা বলছেন না, পার্টিসিপেট করছেন, তাদের মিউট করে দিলে একটু সুবিধা হয়। আপনি যদি মিউট করেন, বাসায় যারা কথা বলছেন যদি একটু মিউট করে দেন। জি হ্যাঁ, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি দেখবেন যে আমরা কিন্তু এখনো বাসা পণ্য কিছু নিতে পারছি। তো বাজারে প্লিজ আপনারা মনে কিছু করেন না, আপা কোন আপা যেন বাসায় কথা বলছেন, যদি আপনি একটু মোবাইলটা একটু মিউট করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। জি, তো আপনারা সেই সব ইসরাত আপা, আপনি আমি ঠিক নাম মেনশন করতে পারছি না এখন, আপনি দেখেন যে ঢাকা শহরে অনেকগুলো কুরিয়ার সার্ভিস কিন্তু আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পণ্য দিচ্ছে এবং এই করোনা কালীন সময়েও কিন্তু তারা তাদের খুব ভালো কোয়ালিটির সার্ভিস দিচ্ছে। এখনো কিন্তু রাজশাহী থেকে আম আসছে, লিচু দিনাজপুর থেকে লিচু আসছে কুরিয়ারে, এবং রংপুর থেকে আম আসছে এবং সবখানে যাওয়াটা করছে। এটা আমের কথা উদাহরণটা দিলাম যে ঢাকা শহরে এখনো ঘরে ঘরে বাসায় বাসায় হোম ডেলিভারিটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যদি কাস্টমারের সঙ্গে ডেলিভারির টাইমটাকে ঠিক করে নেন আপনার ক্রেতার সঙ্গে, যে ঠিক আছে তো আপনার ডেলিভারিটা, আপনার অর্ডারটা আমি 3 দিন যেখানে আগে লাগতো আপনি যদি 2 দিন আরো বাড়িয়ে নেন আপনার হাতে সময় রেখে, তাহলে আমার মনে হয় সেটা আপনি একটা সলিউশন দেখতে পারেন। আর কালকেও এই বিষয়ে আমাদের একটা কথা আসছে, আমাদের আরেকজন উদ্যোক্তারা আছে যে আমরা যদি কোনো যারা হোম ডেলিভারি দেয় এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিতে যেতে পারে কিনা, যেখানে বিয়ার উদ্যোক্তারা এটা সুবিধাটা নিতে পারবে অন্তত। এটা আমরা চিন্তা করছি। ইশরাত আপা, আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? আমিনুল, আপনার কাছে যাবো। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, হাতে সময় নিয়ে কাজ করতে পারলে খুবই ভালো। কিন্তু এখানে মানে যেমন আম যেটা আসছে ওইটা কাস্টমার কিন্তু বিক্রেতাকে এটা অনেকেই করছে। আমি যেহেতু কাজটা এখনো ওইভাবে করিনি, এই জন্য হয়তো আমার ওই জিনিসটা কনফিডেন্স তৈরি হয়নি। কারণ নর্মালি আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু আপনার অ্যাডভান্স পেমেন্ট করবে না। হ্যাঁ, এটা একটা রিস্ক থেকে যায়। জি, এটা একটা বিষয়। আবার হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে আমি দিব তার সঙ্গে আমার ফিনান্সিয়াল লেনদেনটা কিভাবে হবে, সে আমাকে টাকাটা কিভাবে পৌঁছাবে, এই ব্যাপারগুলো আমার কাছে খুব রিস্কি মনে হয়। ওই যে আপনারা যেটা বললেন যে কারোর সাথে যদি ওইরকম ট্রাস্টওয়ার্দি কেউ যদি থাকে, যাকে ভরসা করে দেওয়া যায় এবং জি জি হ্যাঁ, জি, আমি একটু ইশরাত আপার কনসেন্ট্রেশনে না বলতে চাই। জি ওকে ইশরাত আপা, আপনার এই প্রশ্নটা যেটা আপনি আলোচনা করেছেন সেটা মনে হয় আরেকটা উত্তর বা এই ধরনের কোনো সহযোগিতা করতে পারে আমাদের। বলেন জি আপা। আপা বলবো? হ্যাঁ, নাসরিন আপা শুনে আমি আমিনুলের কাছে আসছি। জি যে ইশরাত আপা যখন বললো যে ট্রাস্টের বিষয় বা টাকা পেমেন্ট হবে কিভাবে, যেহেতু আমি কসমেটিক্স হচ্ছে আমার কুরিয়ারে যায়, তাদের সাথে আগে আমার কথা হয়, কোনো সময় তারা বিকাশে পেমেন্ট করে বা রকেটে পেমেন্ট করে, তারপর আমি তাদেরকে ডেলিভারি দেই। কোনো সময় কন্ডিশনে যায়, যেমন আমি যদি কুরিয়ার সার্ভিসে দেই, এখানে অনেক কুরিয়ার সার্ভিস আছে, 10 নম্বরে আছে, বিভিন্ন জায়গাতে আছে, সুন্দরবনে আছে, কত আছে, সেগুলো কন্ডিশনেও তারা দিতে পারে যে সেখানে যে নিবে সেই প্রোডাক্ট সে ওই কুরিয়ারের ওখানে টাকা দিয়ে তারপর চলে যাবে, প্রোডাক্ট ডেলিভারি নিয়ে যাবে। কন্ডিশনও হতে পারে বা বিকাশ বা রকেটে পেমেন্ট হতে পারে। এটা আরো সুন্দর। জি 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 আমি এবার আমিনুল ভাইয়ের কাছে যাবো। যে আমিনুল ভাই আপনার কাছে আসছে আবার। জি আচ্ছা, অলরেডি এইটা আপার উত্তর হয়ে গিয়েছে, বাট আমি একটু ভেঙে বলি। এই এখন যারা ই কমার্স বিজনেস করছে তারা আমার দেখা মতে এই পর্যন্ত তারা 3টা মডেল ফলো করে। একটা মডেল হচ্ছে যে কুরিয়ার সার্ভিসটা তারা আউটসোর্সিং করে নেয়, সেটা হচ্ছে ই কমার্স বেস যে সকল কুরিয়ার সার্ভিস আছে বা ট্রেডিশনাল যে সকল কুরিয়ার সার্ভিস আছে সেগুলোকে আপনি হচ্ছে হায়ার করতে পারেন, যে আপনার প্রোডাক্ট পিক করবে বাসা থেকে, পৌঁছে দিয়ে আসবে, পরবর্তীতে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনাকে পেমেন্ট করে দিবে।
এটা হচ্ছে একটা মডেল। আচ্ছা, এই করোনাকালীন সময়ে আরেকটা মডেল তৈরি হয়েছে, যেটা থেকে শেখা অনেকটা আমাদের অনেক উদ্যোক্তারাই করছে। সেটা হলো যে তারা নিজেরা কিছু ডেলিভারি ব্যবস্থা করেছে। হয়তো একটা সাইকেল কিনে দিয়েছে কোনো স্টাফকে, অথবা একটা সিএনজি ভাড়া করে নিল সারাদিনের জন্য। নিয়ে যেহেতু এখন রাস্তাঘাটে হলো যানবাহন কম, সে সারাদিনে যে কটা হচ্ছে ডেলিভারি দেওয়া দরকার ডেলিভারি দিয়ে চলে আসলো। আসার পরে টাকাটাও কিন্তু সে তাহলে ক্যাশ পেয়ে যাচ্ছে, দিনে দিনে তার হাতে টাকা পেয়ে যাচ্ছে। কুরিয়ার সার্ভিসের কাছে কিন্তু আর কোনো টাকা রইলো না। এটা হচ্ছে আরেকটা মডেল। আর ৩ নম্বর মডেল হচ্ছে যে আমরা দেখেছি যে ২-৩ জন উদ্যোক্তা মিলে হচ্ছে একটা কুরিয়ার সার্ভিসের মতো করা। কুরিয়ার সার্ভিস ঠিক বলবো না, মানে ২-৩ জন মিলে একটা ছেলে বা একজন কুরিয়ার বয় রেখেছে, যারা যে কিনা এই ৩টা-৪টা ই-কমার্স উদ্যোক্তারই হচ্ছে প্রোডাক্ট শুধু ডেলিভারি করবে, তার কাজই এইটা। ইভেন পাঠাও থেকেও অনেকে মোটরসাইকেল ভাড়া করে নিয়ে এসেছে, যে ঠিক আছে আপনার কাজ হলো শুধু আমাদের এই ৪ জনের হচ্ছে এটা নিবে। তো আপনি যখন কোনো ট্রাস্টেড জায়গা থেকে মোটরসাইকেল ভাড়া করবেন, এখন ঢাকাতে অনেক কোম্পানি আছে যারা মোটরসাইকেল ভাড়া দেয়, অথবা আপনি নিজে বিশ্বস্ত একজন যদি হচ্ছে ডেলিভারি ম্যান নিতে পারেন, তাহলে ৩-৪ জন মিলে এটা নিলে আপনার কস্টিংটা মিনিমাইজ হয়ে আসবে, টাকাটা হাতে হাতে দিনে দিনে পেয়ে যাবেন, দেখবেন যে আপনার ডেলিভারির কোনো সমস্যা থাকবে না। এই ৩টা থেকে আপনার যেটা বেটার মনে হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ ভাই। না, চমৎকার একটা কথা এখানে আসছে। তবে এখন আপনি ঠিক করবেন আসলে কিভাবে যাবেন। এখানে কিছু অপশন আছে এবং সেখান থেকে আমার কাছে মনে হয়েছে আজকের আলোচনা থেকে যে আমরা আরেকটা বিষয়, দুটো বিষয় আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করবো এটা বিস্তারিতভাবে। একটা হচ্ছে যে হোম ডেলিভারি সিস্টেম, সমস্যা এবং সম্ভাবনা, এবং আরেকটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট যেসব ওয়ে আছে, যেমন বিকাশ আছে, রকেট আছে, অনলাইন আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, এটা নিয়ে আরো কিভাবে কাজ করা যায়। কারণ আসলে আমরা এখন উদ্যোক্তা, আমাদেরকে আসলে মূলত পেমেন্টটাকে নিশ্চিত করতে হবে এবং সেটা অনলাইনের মাধ্যমে পেমেন্টটাকে নিশ্চিত করতে, আদান প্রদান নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কার্ড আছে, অনেক অনলাইন বিষয়গুলো আছে যেটা বেশি মাত্রায় সিকিউর। তো সেই বিষয়গুলো আমরা অভ্যস্ত, আমরা ওটা নিয়ে আলোচনা করার একটা সুযোগ পাবো, আমার কাছে মনে হয় এটা চলে আসছে। তো আজকের আপনার যদি এই আলোচনা থেকে আমরা একটু যদি আসতে পারি, তাহলে এটা বলবো যে বাসায় বসে কাজ করেন, বাসায় থেকে কাজ করেন, সেটা যেমন ঠিক আছে, কিন্তু কয়েকটা জিনিস ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে কাজের সময়টাকে ভাগ করে নিতে হবে, তারপরে হচ্ছে কর্মীদের স্বাস্থ্যগত বিষয়টাকে ভাগ করে নিতে হবে, এবং নিজের স্বাস্থ্য সুরক্ষতাটাকে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। কর্মী এবং আপনার নিজেদের স্বাস্থ্য করোনাকালীন যেসব নির্দেশনা WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দেয়া, এবং বাংলাদেশ সরকার যেটা সকলকে মানতে বলছেন এবং মানার চেষ্টা আমরা করছি, সেটাকে পরিপূর্ণভাবে উদ্যোক্তাদের দায়িত্ব হচ্ছে তাদের পরিবার, তাদের কর্মী এবং তারা নিজেরাও যেন এটাকে মানে। কারণ এটা আমাদের স্বাস্থ্যটা সকলের আগে, আমরা স্বাস্থ্য যদি ভালো থাকতে পারি আমরা উদ্যোগে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে এইভাবে একটা কাজ করবেন। আরেকটা হচ্ছে যে কিছু কনসিডারেশন, আপনি যখন বাসায় কাজ করছেন, যখন কাজ আপনি একটু ভাগ করে নেন, কোন সময় উদ্যোগের পেছনে দেবেন, কোন সময় পরিবারের পেছনে দেবেন। তো এই ভাগ করে নিতে পারলে তাহলে আপনার কাজের সেগ্রিগেশনটা, ভাগটা ভালো হলে আপনার মানসিক শান্তিটাও আসবে। কারণ শুধুমাত্র কাজ করে যে মানে মানসিক শান্তিটা আপনার দরকার আছে। আর আরেকটা হচ্ছে যে যারা আপনাদের কর্মী, সেই কর্মীদেরকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাকে আপনি বলবেন, এবং যদি আপনার সম্ভব হয় যে আগে একটা কারখানায় ছিল, কাজটা আটকে আছে, তাহলে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, রিভিউ করে দেখেন যে পাঁচটা টেইলার্স 5টা জায়গায় যদি আপনার বাসায় সেট করেন, সেখানে অবশ্যই ট্রাস্টের বিষয় আছে, আপনার বিশ্বস্ততার বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই একটু দেখাশোনা করে যেতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আর কেউ যদি কোনো মানে কথা বলতে চান, আমি কিছু বলতে চাচ্ছিলাম। প্লিজ বলেন আপনি। আমিনুল ভাই যেটা বললো সেটা খুবই ভালো একটা কথা বললো, যে ঘরে বসে আসলে কিভাবে কাজ করা যায়। তো আমি এটা একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছিলাম সবার সাথে। সেটা হচ্ছে যে আমার হচ্ছে সিরাজগঞ্জ থেকে আমার যে মালগুলো আসে আর কি, প্রোডাক্ট গুলো, তো সেগুলো তো আসছিল না এই 4 মাসে। তো যা ছিল সেটার মধ্যে দিয়ে আমাকে ব্যবসাটা চালিয়ে নিতে হয়। আর হচ্ছে টেইলারিং এর কাজটা যে বললেন আপনি, সেটা থেকে আমি অভিজ্ঞতাটা আর কি শেয়ার করতে চাইলাম। সেটা হচ্ছে যে আগে আমাকে মানুষের কাছে গিয়ে সেই অর্ডার গুলো দিয়ে আসতে হতো, যে আমাকে এভাবে করে দেন, আমি আর ডিজাইন গুলো দেখা দিয়ে আসার পরে তারা করে দিত, আমি সেটা সেল করতাম। তো এখন যেটা দেখা গেল যে এই অফ সময়টা, যে আমি তো এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, বাসায় থাকতে হচ্ছে,
তো ওভাবে যেটা হলো যে আমার নিজের অভিজ্ঞতাটা বাড়লো, আমি নিজে সেই প্রোডাকশন গুলো করলাম, করার পর সেগুলো যখন সেট করলাম আমার কস্টিংটাও কমে আসলো এবং নিজের অভিজ্ঞতাটাও চলে আসলো যে না আমি তো এটা নিজেই করতে পারতাম, একটু সময় বেছে নিয়ে যদি আমি করি তাহলেই তো আমার হয়ে যাচ্ছে। তো আমার তো ছোট্ট পরিসরে বিজনেস, যখন বড় হবে সেটার ব্যাপারটা আলাদা, বাট এখনকার কথা বলছি যে আমার কস্টিংও কমে আসছে এবং আমার নিজের ভেতরের যে প্রতিভাটা সেটাও চলে আসলো যে না আমি তো পারবো, আমি তাহলে কেন বাহিরে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমার কস্টিংটাও কমে আসছে, আমি সেল করতে পারলাম। তো এটা যে করোনাতে অনেকের উপকারও হচ্ছে, অনেকের প্রবলেমও হচ্ছে। তো আমি যেটা বলবো যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুক, আর আমরা যারা ঘরে আছি তারা হচ্ছে নিজেদেরকে আরো বেশি চর্চা করে যে নিজেরা আর কি কি করতে পারবো, সময়টাকে কাজে লাগিয়ে যে আমরা যেন কাজগুলো করি। এই জন্য আমি বললাম যে আমিনুল ভাইয়ের কথাগুলোর সাথে যে হ্যাঁ এভাবে যদি আমরা চিন্তা করে কাজ করি তাহলে আমাদের সময়টা নষ্ট হবে না। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে এই করোনার পরে আমাদের সেটা কাজে লাগবে ইনশাল্লাহ। আর মরে গেলে তো গেলামই, সেটা তো আলাদা বিষয়। সেটা তো একটা বিষয় আছে, আপনি জন্ম নিয়েছেন মরার জন্যই। তো সেক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত ওটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টাটা করে যেতে হবে, তাই না? সেটাই। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আসলে আপনাদেরকে ঘর থেকে কাজ করার জন্য ঘর থেকে বাইরের সঙ্গে কাজ করার জন্য এবং সেই সঙ্গে ক্রেতা বা কাস্টমারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে নতুন নতুন বা আপডেট যেসব যোগাযোগ মাধ্যম আছে সেই সবগুলোতে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। যেমন আজকে দেখেন যে আমরা এতদিন যেটা অভ্যস্ত হয়েছিলাম, যদি করোনার আগে যদি বলেন, আমিরুল যেটা বলছিল যে আমরা ডিসেম্বর পর্যন্ত বেশিরভাগই আমরা ওই মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতাম, সে একটু স্লো হোক বা এটা হোক অস্পষ্ট হোক। কিন্তু আজকে কিন্তু সেটা না, কারণ কি আপনার দূরে আমরা কথা বলছি বটে, আমি মিরপুর থেকে কথা বলছি, একজন চুয়াডাঙ্গা থেকে আসছেন, একজন গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন, তাহলে তাকে কিন্তু আমি দেখতে চাই, কোয়ালিটি একটা পিকচার চাই। সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করছি জুমের মাধ্যমে, হয়তো এরপর ভবিষ্যতে আরো এর থেকে বেটার যেসব প্ল্যাটফর্ম আছে সেটা ইউজ করার চেষ্টা করব। কারণ আপনার আমার সঙ্গে আপনার এখন কথা হচ্ছে, এই কথাটা যদি ঝকঝকে হয়, যদি একদম কি বলি যে ইন্টারনেটের কানেকশনটা যদি ভালো হয়, স্বচ্ছ হয়, তাহলে মনে হবে যে আমি খুব যে দূরে আছেন তাই না। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন কর্মীর সঙ্গে কাছাকাছি। কিন্তু সেই জন্য এই আপডেট যে ভার্সন গুলো আছে, যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, যে অ্যাপস গুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু ব্যবহার করতে হবে, সেটাকে চর্চা করতে হবে। এবং আপনারা কিন্তু পারছেন, এখন আপনারা জুম ইউজ করতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। এর থেকে অন্যান্য যেসব অপশন আছে সবগুলোকে ট্রাই করে দেখতে হবে কোন অপশন আপনার জন্য বাসা থেকে কাজ করার জন্য উপযোগী, সেই বিষয়গুলো আপনাকে যেতে হবে। যে আর কেউ কিছু বলবেন? আমরা খুব কম সময় 5 মিনিট আছে। যে সঞ্জিত জি বলেন। ভাই দুঃখিত আমি লাইন থাকতে পারিনি জন্য। ভাই আমি একজন ব্যবসায়ী, তা আমি নতুন কিছু করতে চাচ্ছিলাম, ঠিক আছে? তাইতে কি করতে পারি ভাই? আমার তো কোকারিজ ব্যবসা আছে, ঠিক আছে? জি জি এখন আমি চাচ্ছিলাম এর মধ্যে নতুন আর কিছু করতে, বুঝছেন? আমি এখন এতে আপনারা আমাকে কি পরামর্শ দিতে পারেন ভাই? সঞ্জয় দা আপনার ওকে সমস্যা নেই, আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। আপনার ইয়েটা একটু মিউট করে দিতে পারেন। আমি আপনার শব্দটা একটু মিউট করে দেন। আমরা এটা নিয়ে আজকে প্রায় শেষের দিকে আসে, আমি বলেছিলাম। তারপরে আমরা বলবো যে আপনাকে এখন দেখতে হবে, আপনাকে একটু, যেহেতু আপনি কোরকারেজের ব্যবসা করেন, তার মানে আপনার কাস্টমার ডিলিংটা আপনার আছে, আপনি কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। মানে এক হচ্ছে যে এই ব্যবসাটা করি, ভালো লাগতেছে, এটা করেন না। আমরা একটা সেশন আলোচনা করেছিলাম, আমাদের ফেসবুকে বা ওয়েবসাইটে গেলেও পাবেন। আপনাকে এখন যেটা চিন্তা করতে হবে, আসলে এখন আপনার এলাকায় ডিমান্ড কি চলছে বা কি হতে পারে করোনাকালীন সময়ে। আপনি যদি খুব বেশি হয় যে আপনি 10টা চেক লিস্ট করতে পারেন। একটা হচ্ছে যে আর কি কি অপশন আছে, যেটা আমরা কিছুদিন আগে আলোচনা করি, আসলে কোন কোন ব্যবসাগুলো অপশন 1 2 3 4 5 6 করেন। এই 10টা থেকে 3টে ব্যবসাকে টপ পোস্ট করেন। এই 3টা থেকে আপনি একটু দেখেন যে ওর সুবিধা কি, অসুবিধা কি, এবং আপনার আয়ত্তে আপনি সেটা জানেন কিনা। দুটো বিষয়, একটা হচ্ছে ওই ব্যবসাটার সুবিধাটা কি, অসুবিধাটা কি আপনি জানেন কি জানেন না। যেখান থেকে আপনার বেশিরভাগ সময় সুবিধাগুলো যাবে, যে হ্যাঁ এই ব্যবসাটা করলে আমি জানি, এই বিষয়টা একটু আমি পারি, আমার একটা প্রশিক্ষণ আছে, কিংবা আমার কর্মী আছে, কিংবা এটা আমি অন্যের কাছ থেকে জানি, এবং এটা খুব সহজে আমি এখন বাসা থেকে করতে পারবো, বা বাসার লোকজনকে কাজে লাগাতে পারবো, কিংবা যেহেতু আপনার কোকারেজের দোকান নিশ্চয়ই কিছু কর্মী ছিল, এই কর্মীগুলোকে ওখানে লাগাতে পারবো। এই ধরনের কিছু চিন্তা আপনি করতে পারেন। চিন্তা করে আপনি এটা এত হুটহাট করে নেন না, দরকার আপনি 5 দিন সময় নেন, 1 সপ্তাহ ভাবেন,
ভাবার পর এই কোর কাজের পাশাপাশি আর একটা অপশন, আর একটা নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন, কিন্তু একটা টেস্ট কেস হিসেবে কিন্তু আপনি এটা করতে পারেন এবং দুটোই জমে যেতে পারে। ঠিক আছে? এবং আমরা এটা নিয়ে আমাদের ওয়েবসাইটে আপনি যদি www.bia.org, আমাদের এটা নিয়ে বলা আছে যে করোনাকালীন সময়ে আপনি আর কোন কোন উদ্যোগ নিতে পারবেন। যেহেতু আজকে কম সময়, সেটা বিস্তারিত আর আলোচনা করলাম না। আপনি আমাদের ওয়েবসাইটে গেলে এর বিস্তারিত আপনি একদম ভিডিওটাও পাবেন এবং সেই সঙ্গে একটা পাওয়ার পয়েন্টও পেয়ে যাবেন। কেমন সঞ্জিত? আর যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে পরবর্তীতে আমাদের এই যে নাম্বার আপনি ফোনে পেয়েছেন আমাদেরকে ফোন করবেন, অফিস চলাকালীন সময় আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবারও চাইবো যে আমাদের উদ্যোক্তারা করোনাকে জয় করুক, করোনাকে দেখে করোনার যেসব আমাদের সরকার কর্তৃক যেসব গাইডেন্স দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে, হু কর্তৃক যেসব গাইডলাইন দেয়া আছে, আমরা সেই সব WHO কর্তৃক যেসব গাইডলাইন দেওয়া আছে সেটা আমরা মানবো, নিজেরা মানবো, অন্যকে মানতে চেষ্টা করাবো এবং আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যাব। বাসা থেকে কাজ করব, শক্তি, সামর্থ্য এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করব। আমরা আশা করি যারা আজকে জুমে যুক্ত হয়েছে আপনাদেরকে আবার আমরা ডাকবো এবং আবার আমরা চাইবো যে আপনাদের ব্যবসার গতিটা বৃদ্ধি হয়েছে। আর আমাদের এই প্রোগ্রামটা যদি আমাদের এই আলোচনাটা যদি আপনার বিন্দুমাত্র সহযোগিতা করে আমরা খুব উপকৃত হব। তারপরেও আমাদের এটা আর কি করলে ভালো হয় আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। আমিনুল, অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনি কিছু বলবেন? আমিনুল। সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য। বিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষে একটা কথাই বলবো যে যেখানে যে অবস্থায় ব্যবসা করছেন না কেন, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবেন, কারণ হচ্ছে আপনি বেঁচে থাকলেই কিন্তু ব্যবসাটা বেঁচে থাকবে। জি, ধন্যবাদ। আমি আমার এই অর্গানাইজ করার যে টিম আছে, মাজিদুর রহমান রানা, সজল মল্লিক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা শুনেছেন, কথা বলেছেন এবং যারা ফেসবুক লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নিয়মিত আয়োজন, সবাই আসুন আমরা করোনাকে জয় করি। আমরা যে বলেছি চাকরি প্রার্থী হবে চাকরিদাতা, সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব বাংলাদেশের উদ্যোক্তাদের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।